গলি থেকে বেরিয়ে কয়েক পা এগোনোর পরেই নিহারের ডাকে ভাবনায় ছেদ পড়ল অনিন্দের। সে ভাবছিল কিভাবে মিশুককে করায়ত্ত করা যায়। স্যার একটু দাঁড়ান না, হন হন করে এগিয়ে চলেছেন তখন থেকে। সরি, বলো। ঘরের ভেতরটা দেখেছিলেন স্যার? দুটো ভাতের থালা ছিল। ভাতের থালা? মহিলা তো দরজা জ্যাম করে দাঁড়িয়েছিল, আমি তার মধ্যেও দেখে নিয়েছি ভাত বেড়ে রাখা ছিল থালায়। মনে হয় আমরা না এলে খেতে বসত, এবং ওই মিশুক বাড়িতেই আছে স্যার। আমাদের আসার খবরে ভেতরেই গা ঢাকা দিয়েছে। ছোট ফ্ল্যাট, শিওর বাথরুমে লুকিয়ে আছে। রাইট রাইট। দরজা কাঠের হলেও তার অবস্থা যথেষ্ট নড়বড়ে। সে যে এক লাথিতেই উপড়ে পড়বে তাতে কোনো সন্দেহ ছিল না। দরজা ভেঙে পড়তেই হকচকিয়ে ফিরে তাকালো স্বপ্না। নিহারের হাতের মুঠোয় মিশুকের কলার। ইঁদুরের জাঁতা কলে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছে মিশুকের। ঘরময় ভাত ছড়িয়ে আছে। ভাত খেতে খেতে আচমকা এমন আক্রমণ হবে সে কথা ভাবতে পারেনি তারা। এই চট করে ভাতগুলো মুখে পড়, তারপর ঘুরতে যাব আমরা। তাড়াতাড়ি খা। কলারটা চেপে ধরেই আছে নিহার, এক মুহূর্তের জন্যও ছাড়েনি। সে কি? কেন? আমার ছেলেটা কিছু করেনি স্যার। সেটা দেখার জন্য আমরা আছি। এই মিশুক, চটপট ভাতগুলো মুখে গুঁজে চল। নেহাত ভাত ফেলে যাওয়া আমার পছন্দ নয়, না হলে। অনিন্দর হুঙ্কারে হোক কিংবা নিহারের চাপড়ানিতে মিশুক কোনো ক্রমে ভাত কখানা খেয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। আরে ওই সাধারণ একটা প্রশ্ন করলাম যে আপনার সঙ্গে মণিদীপার কি সম্পর্ক ছিল, বা বলা ভালো কেমন ছিল। সে পুরো তেড়ে এলো, বলল মিডিয়া বাইট দিচ্ছেন আমাকে। এইসব প্রশ্ন করার সাহস হয় কি করে? কি মেজাজ মাইরি! উত্তরটা তো চাই নিহার। সেদিন খুব চিৎকার চেঁচামেচি করেছিলাম আমি ওর উপর। মনি বরাবরই খুব শান্ত, চুপচাপ টাইপের, তাই মাথা নিচু করে সব শুনছিল। আর তাতে আমার রাগ আরো বাড়ছিল। প্রকাশের সঙ্গে ওর যা চলছে তাই নিয়ে আমার কিছু বলার ছিল না। শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, মিডিয়া কি কেচ্ছা ছড়াচ্ছে সেসব নিয়ে আমার কিচ্ছু এসে যায় না। ওই রিলেটেড কোনো প্রশ্ন আপনি দয়া করে করবেন না আমাকে। কাজ নিয়ে কিছু জানার থাকলে বলুন, আমি জবাব দেব। মিস্টার দোস্তিদা, একটা কথা তো মানবেন, এমনি এমনি ধোঁয়া তো ওঠে না। কোথাও আগুন লাগলে তবেই সেটা দেখা যায়। কি বলতে চাইছেন আপনি? মণিদীপার মৃত্যুর পেছনে আমার হাত আছে? আরে তাই যদি হতো আমি কি এত কাঁচা কাজ করতাম বলে আপনার মনে হয়? নমস্কার। থ্রিলার, সাসপেন্স আর রহস্য দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরির আরও এক নতুন গল্পে আমি খুশি আপনাদের স্বাগত জানাই। শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে রাখি। ধূমপান, মাদকদ্রব্য সেবন এবং মাদক দ্রব্যের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সার সহ আরো বিভিন্ন মারণ রোগের কারণ। তাই এগুলির ব্যবহার অবিলম্বে বন্ধ করুন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লেখিকা শাশ্বতী চৌধুরীর কলমে দ্বৈত হত্যা রহস্য। যেহেতু মাঝের অনেকটা সময় আপনাদেরকে নতুন গল্প উপহার দিতে আমরা পারিনি, তাই আজ আপনাদের জন্য থাকবে একটি নতুন চমক। আপনারা এর আগের উপস্থাপনাগুলিতে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আশা রাখছি আজকের গল্পটিও আপনাদের ঠিক ততটাই ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা দ্বৈত হত্যা রহস্য। সবেমাত্র দিনের আলো ফুটবো ফুটবো করছে। ব্রিজের নিচে মানুষের ঢল নেমেছে। চারপাশে গুঞ্জন উঠেছে একজন মেয়ে মানুষের লাশ পড়ে আছে মুখ থুবড়ে। মেয়েটাকে প্রথমে দেখেছিল নারু। এই তল্লাটে নারুকে এক নামে সবাই চেনে। আধা পাগলাটে, ঘরহারা, মাঝবয়সী, ছোটখাটো চেহারা নারু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। ব্রিজের নিচে এক কোণে সে রাত্রি যাপন করে। আশেপাশের দোকানিদের, বাজারের সবজিওয়ালা, মাছওয়ালাদের হাতে হাতে খুচখাচ কাজ করে দেয় সে। বদলে কখনো অল্প স্বল্প টাকা, আবার কখনো খাবার দাবারও পায়।
এইভাবেই চলে যাচ্ছে নাড়ু। হাতে টাকা থাকলেই চুল্লুর থেকে তার দর্শন মিলবেই। পাড়ার লোকে বলে নাড়ু জাতে মাতাল হলে কি হবে, তালে সে একেবারে ঠিক। সারা রাত ধরে নাড়ু ইস্তার চুল্লু খেয়ে একদম টাল হয়ে গেছে। পেটে তরল পড়লেই সে রাজা। হাতে বোতল নিয়ে উদাত্ত কণ্ঠে গান গাইতে গাইতে আধা বোঝা চোখে ব্রিজের নিচে টলমলো পায়ে হেঁটে চলেছে সে। দূরে বুঝি কোথাও বৃষ্টি হয়ে গেছে এক পশলা। ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সঙ্গে পাল্লা দিয়ে নাড়ুর মৌটাতে রং চড়ছে। এমন সময় ধূপ করে আছাড় খেয়ে একদম পপাত ধরণী তলে। আধো অন্ধকারে প্রথমটায় ঠাউর করতে পারেনি নাড়ু, তারপর বুঝতেই তার নেশার আবেশ একেবারে ছিঁড়ে ফর্দা ফাঁই। চিল চিৎকার আর তার প্রবল লম্ফঝম্পের ফলে ব্রিজের নিচে এখন স্থানীয় মানুষের জমায়েত ঘটেছে। স্থানীয় থানার ওসি অনিন্দ সান্যাল মন দিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ব্রিজের নিচের এই অংশটি স্যাঁতস্যাঁতে অন্ধকারাচ্ছন্ন, আর দিনের বেলাতেও তেমন আলো আসে না, যদিও এখন কিছু জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। অনিন্দ বডিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মৃতের পরনে জংলা ছাপা সালোয়ার কামিজ। একজন কনস্টেবল সেই দেহটি সোজা করে দিয়েছে। সোজা করা মাত্র উপস্থিত জনতার মধ্যে গুঞ্জন উঠল। অনিন্দ বডির ওপর থেকে চোখ সরালো। চেনেন কেউ? জনতার দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল অনিন্দ। সামনে দাঁড়িয়ে থাকা একজন যুবক এগিয়ে এলো। ওকে এদিকে সবাই চেনে স্যার। আরে ও তো মণিদীপাদি। মণিদীপা? নামটা চেনা চেনা লাগছে। কি করতেন উনি? আরে উনি তো আমাদের কাউন্সিলর চন্দ্রানিধির ডান হাত। ওকে তো সবাই চেনেই। হ্যাঁ, আমাদের সব দরকার অদরকারে আমরা সবাই মণিদির কাছেই যেতাম। তা আপনি ওনাকে চেনেন না? যুবকের উত্তর শোনা মাত্রই অনিন্দর মাথা ঘুরে গেল বডির দিকে। ঠিকই তো, এই মহিলাকে আগেও তিনি দেখেছেন থানায়। স্থানীয় সমস্যা নিয়ে উনি এসেছিলেন বার কয়েক। তাহলে এখন অনিন্দ তাকে চিনতে পারল না কেন? বডির কাছে এগিয়ে এলো সে। মহিলা সম্ভবত ব্রিজের ওপর থেকে পড়ে গেছেন। মুখ থুবড়ে যেভাবে বডি পাওয়া গেছে তাতে সেটাই মনে হয়। পড়ে যাওয়ার কারণে মুখের ডান দিকের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে। কপাল, চোখ এবং গালের একাংশ রক্তে মাখামাখি। অন্য চোখের নিচে ঘন কালি। সেই কারণেই কি অনিন্দ চিনতে পারল না? সে মুখ তুলে ব্রিজের দিকে তাকালো। কিছুটা পিছিয়ে গিয়ে বোঝার চেষ্টা করল এত উঁচু ব্রিজের উপর থেকে মণিদীপা কিভাবে পড়ে যেতে পারে। মজবুত রেলিং টোপকে সজোরে নিচে পড়ে যাওয়া কি আদেও সম্ভব? তাহলে কি আত্মহত্যা নাকি খুন? মনে হচ্ছে কেউ ধাক্কা মেরেছে ওকে। চেনা স্বর কানে আসতে মুখ নামিয়ে তাকালো অনিন্দ। সাব ইন্সপেক্টর নিহার ব্রিজের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কয়েক মাস হলো জয়েন করেছে, বেশ বুদ্ধিমান ছেলে। কেন মনে হলো তোমার? মুখ থুবড়ে কিভাবে পড়েছিল একবার ভেবে দেখুন স্যার। দুদিকে হাত ছড়ানো, একটা পা বেঁকে রয়েছে, সেই পায়ে জুতো আছে, কিন্তু সোজা থাকা পায়ে তো জুতো নেই। গম্ভীর মুখে উত্তর দিল নিহার। অনিন্দ আবার ফিরে তাকালো দেহটার দিকে। ফরেন্সিক টিম এসে গেছে ঘটনাস্থলে। আপাতত বডি তাদের জিম্মায়। অনিন্দ দুজন কনস্টেবলকে নির্দেশ দিল জুতোর অন্য পাটিটা খুঁজতে। উপর থেকে পড়ার সময় জুতো খুলে যেতে পারে। অনিন্দ সন্দেহ প্রকাশ করল। চটি হলে চান্স ছিল খুলে যাওয়ার। সেক্ষেত্রে দুটো পায়ের চটি ছিটকে যেতে পারতো স্যার, কিন্তু মহিলা তো পামশু পড়ে আছেন। আচমকা ধাক্কায় ছিটকে পড়েছেন এবং তাই জুতোটা মিসিং।
এখানে ব্রিজের নিচে জুতোর পাটি না পাওয়া গেলেও ব্রিজের উপরে বা রেলিংয়ের গায়ে জুতোটা হয়তো পাওয়া যাবে। চলো দেখি ওদিকটা কত দূরে গেলো। অনিন্দ এবং নিহার এগিয়ে গেল ফরেন্সিক টিমের দিকে। ফরেন্সিক টিম তাদের কাজ সেরে রওনা দিলে তাদেরও এখানের কাজ আপাতত ফুরোবে। মণিদীপার সম্পর্কে খোঁজ খবর করা দরকার। কনস্টেবল অতনু অনিন্দের পাশে এসে দাঁড়ালো। স্যার, গলা নামিয়ে ডাকলো অতনু। বলো। মণিদীপা ম্যাডামের সঙ্গে কাউন্সিলরের হাজবেন্ডের কিছু একটা লাফড়া ছিল স্যার। অনিন্দর কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল অতনু। তাই নাকি? হ্যাঁ স্যার, বাতাসে খবর ভাসছে। দুজনের ছিল বেশ। কাউন্সিলর ম্যাডামের সংসারের দিকে তাকানোর সময় কোথায়? বিশদে খবর নাও অতনু। মণিদীপার পরিবারে কে কে আছে, কোথায় থাকে, সবকিছুর পাত্তা লাগাও। ওকে স্যার। মনের মতো দায়িত্ব পেয়ে অতনু খুশি হয়ে তার সাধের গোঁফে তা দিতে শুরু করল। ইদানিং সে বীরাপ্পানের স্টাইলে গোঁফটা রাখা শুরু করেছে। তার বিশ্বাস এই গোঁফেই তার সঠিক ব্যক্তিত্ব প্রস্ফুটিত হয়। ফরেন্সিকের কাজ শেষের পথে। বডি তুলে তারা রওনা দিলেই অনিন্দরা থানায় ফিরবে। জিপের কাছে এগিয়ে এলো সে। অতনু স্যারকে অনুসরণ করল। থানায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ফাইলের পাতা উল্টাতে অনিন্দ ব্যস্ত ছিল। নিহারকে পাঠানো হয়েছে কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য। সঙ্গে গেছে কনস্টেবল তাপস। এই জিজ্ঞাসাবাদ ব্যাপারটা খুব একটা সহজ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নিহারের। তার পেছনে যুক্তিকে অগ্রাহ্য করতে অনিন্দ পারছে না কিছুতেই। কারণ কাউন্সিলর চন্দ্রানী দস্তিদারের বাবা শহরের সাউদার্ন জোনের বিধায়ক। অতএব খুব সাবধানে ব্যাপারটা সামলাতে হবে। চন্দ্রানী ম্যাডামের স্বামী প্রকাশ দস্তিদারের সঙ্গে যদি সত্যিই মণিদীপার কোনো বিশেষ সম্পর্ক থেকে থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনের সঙ্গেই কথা বলা দরকার। সামনের ফাইলটা খোলা থাকলেও কাজে কিছুতেই মন বসাতে পারছে না অনিন্দ। মণিদীপার মৃত্যু নিয়ে এর মধ্যে মিডিয়া জলঘোলা করতে শুরু করে দিয়েছে। টিভি চালিয়ে নিউজ শুনতে শুনতে মাথা রীতিমতো গরম হয়ে গেছে অনিন্দর। সংবাদ পাঠক তারও স্বরে নিজের মতামত দিয়ে চলেছে। মণিদীপার সঙ্গে প্রকাশ দস্তিদারের সম্পর্ক নিয়ে বিস্তর রং বেরঙের মতবাদ তৈরি করে পরিবেশন করছে সে। বিরক্তি নিয়ে চ্যানেলটা বদলালো অনিন্দ। সমস্ত সংবাদের চ্যানেলেই একই চিত্র। এই একটি বিষয় নিয়েই বাজার এখন সরগরম। পরিবেশনের ধরন শুধু সামান্য আলাদা। মিডিয়া যে এত দ্রুত সব খবর জানে কি করে কে জানে। তাহলে কি জনতার মধ্যেই মিডিয়ার লোক ছিল? অনিন্দ নিজের মাথার চুলে হাত বোলাতে থাকে। তার মুখ গম্ভীর, ভ্রুকুঞ্চিত, মাথা দপদপ করছে। দেখা যাচ্ছে পুলিশের হয়ে মিডিয়াই সমস্ত তদন্ত সেরে ইনস্ট্যান্ট রায় দিয়ে দিচ্ছে। গলা ছেড়ে অনিন্দ ডাক দিল আর এক কাপ চা পাঠানোর জন্য। চা এবং নিহার দুজনে একসঙ্গেই অনিন্দর টেবিলের সামনে এসে পৌঁছাল। থানার উল্টো দিকে হরির একটা চায়ের দোকান আছে। একসময় সাময়িক চায়ের গুমটি হিসেবে দোকানের পত্তন হলেও বর্তমানে সেটি চিরকালীন স্থান গ্রহণ করেছে। হরি অনিন্দর টেবিলের ওপর চায়ের গ্লাসটা নামিয়ে রাখল। নিহার হরিদাকে দেখে ইশারা করে তার জন্য একটা চা দেবার আর্জি জানালো। পাঠাচ্ছি বলে হরিদা চলে গেল তার দোকানে। সকালের দিকে তার দোকানে প্রচুর কাজ। কি খবর নিহার? অনিন্দ ইশারায় বসতে বলল নিহারকে। প্রকাশবাবু হেব্বি মেজাজ নিচ্ছে স্যার, কোঅপারেট করছেন না একদম। আর ম্যাডাম? ম্যাডামের দেখা পায়নি। উনি ভোর হতে না হতেই বাবার কাছে চলে গেছেন। তারপর কি বললো প্রকাশ দস্তিদার? আরে ওই সাধারণ একটা প্রশ্ন করলাম যে আপনার সঙ্গে মণিদীপার কি সম্পর্ক ছিল, বা বলা ভালো কেমন ছিল। সে পুরো তেড়ে এলো, বলল মিডিয়া বাইট দিচ্ছেন আমাকে।
এইসব প্রশ্ন করার সাহস হয় কি করে? কি মেজাজ মাইরি! উত্তরটা তো চাই নিহার, যা রটে তার কিছু তো সত্যি বটে। আর কি বলল? আর কোনো কথাই তো বলল না। মণিদীপা যেখানে বসতো সেটা তল্লাশি করতে দিয়েছে, এই অনেক। কিছু পেলে? তেমন কিছু নয়, ওই পার্টির কাগজপত্র এইসব। তবে একটা ড্রয়ারে বেশ কিছু জিনিস দেখলাম। মণিদীপা সম্ভবত একজন কালেক্টর ছিল স্যার। কালেক্টর? ও অদ্ভুত অদ্ভুত জিনিস কালেক্ট করত। এই ড্রয়ারে একটা কাঠের বাক্স দেখলাম, তার মধ্যে আবার ছোট ছোট খোপ, প্রতিটি খোপে আলাদা আলাদা জিনিস, সবগুলোই ছোট ছোট জিনিস। এবার সেগুলো ছোট ছোট প্যাকেটে ভরা আছে। ওই প্যাকেটের মধ্যে কাগজের টুকরোতে আবার লেখাও আছে যে জিনিসগুলো কোথা থেকে আনা হয়েছে। যেমন ধরুন, একটা প্যাকেটে সাদা পাথর ছিল একটা, হাতে নিয়ে দেখলাম তাতে লেখা আন্দামানের কোরাল। ইন্টারেস্টিং। আর কি কি ছিল? এই যে স্যার, ছবি তুলে এনেছি। জিনিসগুলো খুব একটা দামি বলে তো মনে হলো না। নানা রঙের পাথর, ছোট ছোট শোপিস, এইসব আর কি। দেখুন জুম করে। কিছুক্ষণ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখল অনিন্দ। তারপর নিহারের মুখের দিকে তাকিয়ে বলল, প্রকাশবাবুর মুখ তো খোলাতে হবে নিহার। আর চলো একবার পার্টি অফিসে ঢু মারি, ওখানে উনি থাকবেন। ভূতপূর্ব কাউন্সিলর বলে কথা। পরপর দুবার এলাকার কাউন্সিলর ছিলেন প্রকাশ। নেহাত এবার এই এলাকা মহিলা ক্যান্ডিডেটের জন্য নির্ধারিত হয়ে গেল, তাই নিজের স্ত্রীকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। স্যার, চন্দ্রানী ম্যাডাম তো বেশ ডাকাবুকো মহিলা। প্রকাশবাবুর সঙ্গে উনিও সমান তালে কাজ করতেন হয়তো। রাজনৈতিক পরিবার, বুঝলে? স্যার, পার্টি অফিসে এত লোকের সামনে প্রকাশবাবুকে জেরা করবেন? যা মেজাজ দেখলাম, লোকজনের সামনে না হ্যাটা করে। তবে স্যার, আপনি গেলে হয়তো অতটা ওই হম্বিতম্বি করবে না। বেলার দিকে যাব, 12টা-1টা নাগাদ পার্টি অফিস ফাঁকা থাকে কিছুটা। প্রকাশ ওই টাইমে থাকে সেখানে, খবর আছে আমার কাছে। ওকে স্যার। নিহার নিজের চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই হরির দোকানের লাল সোনালি চুলের টেরি বাগানো ছেলেটা চায়ের গ্লাস নিয়ে এসে উপস্থিত হলো। অনিন্দ তাকে ইশারা করলো চায়ের গ্লাসটা টেবিলে রেখে চলে যেতে। ততক্ষণে তার নজর গেছে অতনুর দিকে। সে ছোকরার পেছনে দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে যে খবর আছে। বলে ফেলো অতনু, কি সংবাদ এনেছ? অনিন্দর কথা অনুসরণ করে মাথা ঘুরিয়ে তাকিয়ে অতনুকে দেখে আবার চেয়ারে বসে পড়ল নিহার। হাতে তুলে নিল ধোঁয়া ওঠা চায়ের গ্লাসটা। বহুত ঘোলাটে কেস স্যার। মণিদীপার পরিবারে আছে মা আর ভাই, ভাই আবার সৎ ভাই। আচ্ছা, ডিটেলে বলো। মণিদীপার বাবা লাপাতা, অনেক বছর অপেক্ষা করে ফাইনালি মা সেকেন্ড বিয়ে করেছে। এই সেকেন্ড বিয়ের রেজাল্টই হলো ভাইটি। থাকে অনেক দূরে, সেই রানীকুঠিতে স্যার। মা, ভাই, নতুন বাবা, এরা কি করে? লোক কেমন? বাবা নেই স্যার, কোভিডে মারা গেছে। ভাইটা একদম রত্ন স্যার, গুণধর ছেলে। খুচরো চুরি, তোলাবাজি সব কিছুতেই হাত পাকড়িয়েছে ভালো করে। মাস 6 আগে অল্প কিছু দিনের জন্য জেলের হাওয়াও খেয়ে এসেছে। প্রকাশ দস্তিদার মাঝখানে এসে দাঁড়াতে আগে ভাগে ছাড়া পেয়েছে। তাই নাকি? ভেরি গুড। এই ভাইটিকে আমার দরকার, আজকেই দরকার, বুঝলে? কোনটা আগে হবে স্যার? নিহার এক চুমুকে চায়ের তলানি গলায় ঢেলে আবারও জিজ্ঞেস করল। আগে প্রকাশ, পরে ভাইটি। তাই ভাইটির নাম কি অতনু? মিশুক। হ্যাঁ, মিশুকে? এ আবার কেমন নাম? মিশুকে নয় স্যার, মিশুক, মিশুক মণ্ডল। গোঁফের আড়াল থেকে অতনুর সাদা দাঁতের ঝিলিক দেখা গেল। ঠিক 12:30 বাজতেই জিপ ছুটতে শুরু করল। গন্তব্য পার্টি অফিস। সর্বশেষ পাওয়া খবর অনুসারে প্রকাশ সেখানে উপস্থিত আছে। উত্তর কলকাতার জ্যামজট পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে পাক্কা 32 মিনিট সময় লাগল। জিপ থেকে নেমে কোমরের বেল্টটা ঠিক করে পা বাড়ালো অনিন্দ। নিহার তার সঙ্গী।
অনিন্দর নির্দেশে জিপের মধ্যে অতনু বসে থাকলো, সঙ্গে ছিল তাপস। পার্টি অফিসের ভেতরটা কিছুটা গুমোটবদ্ধ টাইপের। একটা জানলা আছে ঠিকই, তবে সেটা কালে ভদ্রে খোলা হয় হয়তো। এই দিনে দুপুরেও অফিস ঘরে আলো জ্বলছে। ঘরের মধ্যে বিশালাকার একটা টেবিল আর তার চারপাশে অনেকগুলো চেয়ার আছে। কোণের দিকে দেওয়াল ঘেঁষা একটা রংচটা পেল্লাই স্টিলের আলমারি নিজের উপস্থিতি জানান দিচ্ছে। দরজা দিয়ে ঢুকেই ডান পাশে পরপর কয়েকটা প্লাস্টিকের চেয়ার রাখা আছে। বোঝাই গেল যে কাউন্সিলরের দর্শন প্রার্থীদের জন্য বসার ব্যবস্থা করা আছে এখানে। টেবিলের অপর প্রান্তে মাঝ বরাবর একটি তুলনামূলক বড়সড় চেয়ারে বসে রয়েছে প্রকাশ দস্তিদার। পাশের চেয়ারে স্থানীয় একজন যুবক প্রকাশের কাছ থেকে কিছু নির্দেশ নিচ্ছে। অনিন্দ এবং নিহার ঘরে পা রাখতেই জোড়া চোখগুলো ঘুরে তাকালো ওদের দিকে। আরে, আপনি আবার এসেছেন? নিহারের দিকে তাকিয়ে রাগত স্বরে বলে উঠল প্রকাশ, আপনার সঙ্গে একটু কথা বলা দরকার মিস্টার দস্তিদার। মৃত মহিলা আপনাদেরই একজন ছিল। হাসি মুখে অনিন্দ নিজের বক্তব্য পেশ করল। আচ্ছা, কি জানবেন বলুন তো ওসি সাহেব? আমার ওয়াইফের একদম কাছের লোক ছিল মেয়েটা। ডান হাত বলতে পারেন, খাতায় কলমে যদিও সেক্রেটারি। তাহলে আপনাদের কর্মচারী বলা যায় মণিদীপাকে। ও বসলাম কিন্তু। উত্তরের তোয়াক্কা না করেই চেয়ার টেনে বসে পড়ল অনিন্দ। নিহার দরজার কাছেই দাঁড়িয়ে থাকল। শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, মিডিয়া কি কেচ্ছা ছড়াচ্ছে সেসব নিয়ে আমার কিচ্ছু এসে যায় না। ওই রিলেটেড কোনো প্রশ্ন আপনি দয়া করে করবেন না আমাকে। কাজ নিয়ে কিছু জানার থাকলে বলুন, আমি জবাব দেব। মিস্টার দস্তিদার, একটা কথা তো মানবেন, এমনি এমনি ধোঁয়া তো ওঠে না। কোথাও আগুন লাগলে তবেই সেটা দেখা যায়। কি বলতে চাইছেন আপনি? মণিদীপার মৃত্যুর পেছনে আমার হাত আছে? আরে তাই যদি হতো আমি কি এত কাঁচা কাজ করতাম বলে আপনার মনে হয়? সিম্পলি খুঁজে পাওয়া যেত না মেয়েটাকে, এভাবে মাঝ রাস্তায় পড়ে থাকতো না দেহটা। আমরা আমাদের ডিউটি করছি প্রকাশবাবু, কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। অতএব অনুরোধ করব, আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মিডিয়া যে বিষয় নিয়ে তুলকালাম করছে সেটির মধ্যে কতটা সত্যি আছে সেটি একমাত্র আপনিই তো বলতে পারবেন আমাদের, তাই না? আমি আবার বলছি অফিসার, মণিদীপাকে দুনিয়া থেকে সরানোর পেছনে আমার হাত থাকলে আপনারা কেন? কেউ ওকে খুঁজেই পেত না। কত টুকরো হয়ে যে কোথায় কোথায় ছড়িয়ে পড়তো ও, আপনারা হাজার ঘাম ছুটিয়েও খুঁজে পেতেন না। আমার ক্ষমতা সম্পর্কে কিছুটা আন্দাজ হয়তো আপনার আছে, আমাকে ছোঁয়া কিন্তু অত সহজ নয়। দেখুন প্রকাশবাবু, আমার না খুব সাধারণ একটা প্রশ্ন ছিল আপনাকে, উত্তরটাও খুবই সাধারণ হতো, তবে আপনার ব্যবহার কিন্তু আমাদের অন্যরকম ভাবতে বাধ্য করছে। আবার অনুরোধ করছি আপনাকে, প্লিজ সহযোগিতা করুন। কি জানতে চান আপনি? বর্তমানে মণিদীপা আমার বউয়ের সহকারী ছিল। চন্দ্রানী কাউন্সিলর হবার আগে আমি এখানকার কাউন্সিলর ছিলাম, তখন ও আমার সেক্রেটারি হিসেবে কাজ করত। মেয়েটা এখানে একটা ওয়ান রুম ফ্ল্যাট ভাড়া করে থাকতো। ডেডিকেটেড কর্মী ছিল আমার দলের। ব্যাস এইটুকুই, এর বাইরে আর কিছু বলার নেই আমার। অশেষ ধন্যবাদ। প্রয়োজন হলে আমরা আবার পরে আসবো, কেমন? আশা করি আপনি আজকের মতোই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। নমস্কার। অনিন্দর নমস্কারের উত্তরে দায়সারাভাবে একটি প্রতি নমস্কার জানিয়ে চেয়ার ঘুরিয়ে পেছন ফিরে বসে সিগারেট জ্বালালো প্রকাশ। মুচকি হেসে অনিন্দ বেরিয়ে এলো অফিস ঘর থেকে। জিপে উঠতে উঠতে নিহার বলল, মেজাজখানা দেখলেন তো স্যার? নিহারের কথার উত্তরে হাসি উপহার দিল অনিন্দ। তারপর ড্রাইভারকে পথ নির্দেশ দিয়ে বলল, মেজাজ যাই থাকুক, কথাগুলো কিন্তু ভুল কিছু বলে। মণিদীপার মার্ডারের পিছনে যদি প্রকাশের সরাসরি হাত থাকতো তাহলে ওর বডি এভাবে ফেলে রাখার মতো কাঁচা কাজও কিন্তু করতো না। আর যদি অন্য কাউকে দিয়ে করিয়ে থাকে? সম্ভাবনা তো আছে, কিন্তু সেক্ষেত্রে বডি সরাবার নির্দেশ দেবে না বলছো কিলারকে? অবশ্য যদি ব্যাপারটা আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার। ফরেন্সিক রিপোর্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে আমাদের। মণিদীপার মৃত্যুর দুটো অ্যাঙ্গেল হতে পারে, হয় রাজনৈতিক কারণ,
আর নয় পারিবারিক বা ব্যক্তিগত কারণ। এবার দেখতে হবে জল কোন দিকে গড়াচ্ছে। মিশুক ভাইটি আমাদের হয়তো কিছুটা সাহায্য করতে পারে এই ব্যাপারে। নিহার চুপ করে থাকে। প্রকাশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার একেবারেই পছন্দ হয়নি। ক্ষমতায় থাকলে কি বাক মাধুর্য একেবারে বিসর্জন দিতে হয়? জিপ এগিয়ে চলেছে রানীকুঠির দিকে। গলি তস্য গলির মধ্যে দিয়ে একটা লম্বা মতো বাড়ি উঠে গেছে। তার দোতলায় একটা 1.5 কামরার ফ্ল্যাটে মিশুক ও তার মায়ের বাস। চওড়া রাস্তার একপাশে গাড়ি রেখে বাকিটা হেঁটেই আসতে হয়েছে অনিন্দদের। লোকজনকে জিজ্ঞেস করে বাড়ি চিনে আসতে কোনো সমস্যা হয়নি। মিশুক এলাকায় যে সুপরিচিত সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। বার দুয়েক বেল বাজিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে দরজা খুলে দাঁড়ালো একজন প্রৌঢ়া। বয়স আনুমানিক বছর 52-55 হবে। চোখে পড়ার মতো রোগা চেহারা, মাথায় উঁচু একটা খোঁপা বাঁধা, মুখে রাজ্যের বিরক্তি। কাকে চাই? একরাশ বিরক্তি নিয়ে প্রশ্ন করল মহিলা। কণ্ঠস্বর খসখসে এবং কিছুটা পুরুষালী। আপনি মণিদীপার মা? অনিন্দ নরম স্বরে প্রশ্ন করল। হ্যাঁ। আপনার নাম? আপনি জানেন নিশ্চয়ই আজ সকালে মণিদীপা মারা গেছে। থানা থেকে বাড়িতে ফোন করে জানানো হয়েছিল। জানি, টিভিতেও দেখেছি। ভাবলেশীন মুখে জবাব দিল স্বপ্না। আপনার মেয়ে? হতবাক অনিন্দকে মাঝপথে থামিয়ে দিল মহিলা। দেখুন, অত শোকতাপ করার মতো কিছু নেই। মনির সঙ্গে অনেক দিনই আমাদের তেমন যোগাযোগ নেই। মনি আমাদের পছন্দ করতো না। ওর বাবা ছেড়ে চলে যাওয়ার পর ওকে কিভাবে মানুষ করেছি আমিই জানি। আমারও তো নিজের জীবন বলে কিছু আছে নাকি? আবার যে বিয়ে করেছি সেটা মেয়ের সহ্য হতো না। বাবু হবার পর তো একেবারে, যাকে বাদ দিন, মরা মেয়েকে নিয়ে এই সবার নাইবা বললাম। মোট কথা, মেয়ের সঙ্গে তেমন যোগাযোগ কিছু ছিল না। মাঝে মাঝে আমি ফোন করে খবরাখবর নিতাম, ওই 2-3 মাস অন্তর অন্তর। স্বপ্না শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম তেল মুছে নিল। সেটা আমরা জানি। টাকার দরকার পড়লেই ফোন করতেন, তাই তো? কি বললেন? স্বপ্নার ভ্রু ঊর্ধ্বমুখী হয়ে গেল। মিশুক আর মণিদীপার সম্পর্ক কেমন ছিল? বললাম তো, ভাইকে মোটেও সহ্য করতে পারতো না মনি। 10 বছরের ছোট ভাই, তাকে দেখলেও হতচ্ছেদ্যা করতো। মিশুক কোথায়? আমি জানি না। চুরি করে জেলে গেছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। সে কি, আপনার সঙ্গে যোগাযোগ নেই? না, নেই। বুড়ি মায়ের কিভাবে দিন চলে তা নিয়ে ছেলে মেয়ে কারোরই হুঁশ নেই। ঠিক আছে, মিশুক যোগাযোগ করলে বা এখানে এলে আমাকে জানাবেন। অনিন্দ একটা কার্ড এগিয়ে দিতে স্বপ্না খুবই অনিচ্ছা সহকারে কার্ডটি হাতে নিল। এখানে আর কিচ্ছু করার নেই। মিশুককে পাওয়া জরুরি ছিল। আপাতত ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। চিন্তান্বিত মুখে পা বাড়ালো অনিন্দ। গলি থেকে বেরিয়ে কয়েক পা এগোনোর পরই নিহারের ডাকে ভাবনায় ছেদ পড়ল অনিন্দের। সে ভাবছিল কিভাবে মিশুককে করায়ত্ত করা যায়। স্যার, একটু দাঁড়ান না। হন হন করে এগিয়ে চলেছেন তখন থেকে। সরি, বলো। ঘরের ভেতরটা দেখেছিলেন স্যার? 2টো ভাতের থালা ছিল। ভাতের থালা? মহিলা তো দরজা জ্যাম করে দাঁড়িয়েছিল। আমি তার মধ্যেও দেখে নিয়েছি ভাত বেড়ে রাখা ছিল থালায়। মনে হয় আমরা না এলে খেতে বসত। এবং ওই মিশুক বাড়িতেই আছে স্যার। আমাদের আসার খবরে ভেতরেই গা ঢাকা দিয়েছে। ছোট ফ্ল্যাট, শিওর বাথরুমে লুকিয়ে আছে। রাইট রাইট। তাহলে ফেরত যাই আমরা? এখনই না, একটু অপেক্ষা করি। ওরা এখন সতর্ক থাকবে। আমরা চলে গেছি, এই ব্যাপারে নিশ্চিন্ত হোক আগে, তারপর আচানক হামলা হবে। ওকে স্যার, লাইট কেটে যেতে হবে, ওপর থেকে নজর রাখতে পারে। মিনিট 10 মধ্যে আড়াল থেকে বেরিয়ে বিড়াল পায়ে গলির বাম দিক ঘেঁষে ফ্ল্যাটের নিচে পৌঁছে গেল সবাই। নিচে গেটের কাছে অতনু এবং তাপসকে রেখে অনিন্দ নিহার দৌড়ে উঠে গেল দোতলায়। অতনুদের বলা থাকলো চারপাশটা কড়া নজরে রাখতে। মিশুক দোতলার বারান্দা থেকে লাফ মেরেও যদি নিচে নেমে পালাতে চেষ্টা করে তাহলে যেন একেবারে হাতে নাতে ধরা পড়ে।
ফ্ল্যাটের সামনে গিয়ে সজোরে একটা লাথি কষালো নিহার। আগের বারেই দেখা হয়ে গিয়েছে। দরজা কাঠের হলেও তার অবস্থা যথেষ্ট নড়বড়ে। সে যে এক লাথিতেই উপড়ে পড়বে তাতে কোনো সন্দেহ ছিল না। দরজা ভেঙে পড়তেই হকচকিয়ে ফিরে তাকালো স্বপ্না। সবে সে এক গ্রাস ভাত মুখে তুলেছিল। কিছু বোঝার আগেই সাঁ করে তার পিছন দিয়ে কি যেন একটা ছুঁটে বেরিয়ে গেল। মাথা ঘুরিয়ে দেখা মাত্রই তার মুখ ঝুলে গেছে। নিহারের হাতের মুঠোয় মিশুকের কলার। ইঁদুরের জাঁতা কলে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছে মিশুকের। ঘরময় ভাত ছড়িয়ে আছে। ভাত খেতে খেতে আচমকা এমন আক্রমণ হবে সে কথা ভাবতে পারেনি তারা। নিহারদের দেখে ভাতের থালা ফেলে উঠে বারান্দার দিকে দৌড়ে যাচ্ছিল মিশুক। তার আগেই নিহারের থাবায় সে ধরা পড়ে গেছে। কলারটা শক্ত করে ধরে আবারও থালার কাছে নিয়ে এসে বসিয়ে দিল নিহার মিশুককে। এই চট করে ভাতগুলো মুখে পড়, তারপর ঘুরতে যাব আমরা। তাড়াতাড়ি খা। কলারটা চেপে ধরেই আছে নিহার, এক মুহূর্তের জন্যও ছাড়েনি। অবস্থা বেগতিক দেখে স্বপ্না অনিন্দের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ার চেষ্টা করল। একদম সঠিক সময়ে অনিন্দ ঝট করে সরে গেল। কঠিন গলায় বলল, ওসব করে লাভ হবে না। আপনি আমাদের মিথ্যা বলেছেন। মিশুককে আমরা নিয়ে যাব এখন। সে কি? কেন? আমার ছেলেটা কিছু করেনি স্যার। সেটা দেখার জন্য আমরা আছি। এই মিশুক, চটপট ভাতগুলো মুখে গুজে চল। নেহাত ভাত ফেলে যাওয়া আমার পছন্দ নয়। না হলে অনিন্দর হুঙ্কারে হোক কিংবা নিহারের চাপড়ানিতে মিশুক কোনো ক্রমে ভাত কখানা খেয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। স্বপ্নার চোখে আঁচল চাপা দিল। আমাকে এভাবে কুকুরের মতো ধরে আনলেন কেন থানায়? হ্যাঁ, আমি কি করেছি? মিশুকের দিকে তাকালো অনিন্দ। গাড়িতে বেশ মুষড়ে বসেছিল সে। থানায় আসার পরে তার মুখে যেন বুলি ফুটেছে। বয়স কত? কার? অবাক চোখে তাকালো মিশুক। শাহরুখ খানের মারবো টেনে এক চড়। সামনে কে বসে আছে, তুই না শাহরুখ খান? ধমকে উঠল অনিন্দ। 22। বাহ, কাঁচা বয়সেই গুণের শেষ নেই। দিদির সঙ্গে সম্পর্ক কেমন? মা তো বলেই দিল, দিদি আমাদের পছন্দ করে না। আর তুই? আমি অত দিদির ভক্ত নই। শুধু টাকার দরকার হলে ভক্তি বাড়ে, তাই তো? কি বলতে চাইছেন? তোর সব মেসেজ দেখেছি। টাকার জন্য দিদিকে তুই হুমকি দিচ্ছিলি রীতিমতো। তাতে কি হলো? দিদির কাছে টাকা চাওয়া অন্যায় নাকি? আর মেরে ফেলার হুমকি? এ কি বাবা, এসব ভালোই তো আলফাল বকছেন মায়েরি। হ্যাঁ, মণিদীপার ফোন কিন্তু আমাদের হেফাজতে। তোর সমস্ত কল রেকর্ড করে রাখতো মণিদীপা। টাকা না পেলে তুই নাকি সব ফাঁস করে দিবি। আবার এটাও বলেছিস তুই মুখ খুললে নাকি মণিদীপার লাশ ভাসবে। কেসটা কি? মিশুক চমকে তাকালো অনিন্দর দিকে। দিদি যে সব কল রেকর্ড করে রাখত এ কথা তার বিশ্বাস হচ্ছে না। এদিকে পুলিশ যা বলছে সেগুলোও তো মিথ্যে নয়। আমার মনে নেই কিছু। মণিদীপাকে মারলি কেন? আমি মেরেছি তার প্রমাণ কই? প্রমাণ ছাড়া আমাকে এভাবে আপনারা অ্যারেস্ট করতে পারেন না অফিসার। আচ্ছা, খুব আইন দেখাচ্ছিস তো। তোকে অ্যারেস্ট করেছি নাকি? জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের নাম করে আমাকে আটকে রাখবেন ভেবেছেন? না, আপনি জানেন আমি এক্ষুনি একটা ফোন করলেই। বলতে বলতে পকেট থেকে ফোন বার করলো মিশুক। নিমেষেই ফোনটা ছিনিয়ে নিল নিহার। সে মিশুকের পিছনেই দাঁড়িয়েছিল। ওহ, তোদের ধৈর্যের বড় অভাব। যাকে এখানে থাক এখন। এই ভাগে আমি তোর বাড়িটা সার্চ করে আসি। সার্চ ওয়ারেন্ট আছে? রাগে গজরাচ্ছে মিশুক। তার ফোন কেড়ে নেওয়াতে সে ভয়ানক অসন্তুষ্ট হয়েছে। তুমি কে বাবা? মন্ত্রী শান্ত্রী যে সার্চ ওয়ারেন্ট লাগবে? এমনিও জেলের হাওয়া খাওয়ার অভ্যাস আছে তো, তাই লকআপে খুব একটা অসুবিধা হবে না। আমার অনুপস্থিতিতে আপনারা বাড়ি সার্চ করবেন? কোন সাহসে? কেন? যাতে তুই মাল সরাতে না পারিস। দেখতে হবে না দিদিকে মেরে কত টাকার মালিক হলি তুই। এখন ভদ্রলোকের মতো থাক লকআপে, ফিরে এসে তোর ব্যবস্থা করছি। চলো হে নিহার।
অনিন্দ নিহারকে ডেকে নিয়ে থানার বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো অনিন্দ। স্যার, এখন আবার রানীকুটি যাব আমরা? না, দুজন কনস্টেবলকে পাঠিয়ে দাও, নেড়ে ঘেটে দেখে আসুক কিছু পায় কিনা। আর তুমি একবার অতনুকে নিয়ে নবনীতিপার ফ্ল্যাটটা ঘুরে এসো, ভালো করে খুঁজে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার, এখনই যাচ্ছি। কিছু জানলে আমাকে ফোন করবে। নিহার সঙ্গে সঙ্গে অতনুকে ডেকে নিয়ে বেরিয়ে গেল। অনিন্দ নিহারকে দেখতে দেখতে পরম সুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগল। ছেলেটা বুদ্ধিমান, চটপটে এবং উপস্থিত বুদ্ধিও ভালো। এই রকম পরিশ্রমী ছেলে অনিন্দর বেশ পছন্দ হয়। ওর বিশ্বাস নিহার খুব তাড়াতাড়ি উন্নতি করবে। একের পর এক সিগারেট পুড়িয়ে চলেছে অনিন্দ। 1.5 দিন ধরে মিশুককে থানাতেই আটকে রাখা হয়েছে। নিহার গম্ভীর মুখে স্যারকে দেখে চলেছে। স্যার যে এত কি ভাবছে সেটা বুঝতে পারছে না সে। স্যারের ভ্রু সবসময় ঊর্ধ্বমুখী হয়ে আছে। স্যার, বোঝাই তো যাচ্ছে মিশুক অপরাধী। আমাদের কাছে এখন প্রমাণও আছে, প্লাস মিশুকও আমাদের হেফাজতে। তাহলে স্যার এত চিন্তাই বা করছেন কেন আপনি? অপরাধী? অনিন্দ নিহারের দিকে তাকিয়ে প্রশ্নটা করল ঠিকই, কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে সে গভীর চিন্তায় মগ্ন। হাতের ছাপ পাওয়া গেছে স্যার। মণিদীপার ক্ষয়ে যাওয়া ওই জুতোর পাটিটা ওর বাড়িতেই পাওয়া গেল। তাতে মিশুকের ফিঙ্গারপ্রিন্টও আছে। এটাই কি যথেষ্ট নয় স্যার? পরিষ্কার বোঝা যাচ্ছে ফ্ল্যাটের মধ্যেই মণিদীপাকে খুন করে লাশটা ব্রিজের ওপর থেকে ফেলে দিয়েছে। তবে একা কাজটা করেছে বলে তো মনে হয় না, সঙ্গী অন্তত কেউ থাকবেই। ওকে স্যার ভালো করে জেরা করলেই সত্যিটা বেরিয়ে আসবে। ব্যাপারটা কি এতই সহজ নিহার? সব প্রমাণ কেমন অতি সহজে হাতের গোড়া এসে যাচ্ছে বলে মনে হচ্ছে না তোমার? খটকা লাগছে না? খটকা? ইয়েস, খটকা। এক কাজ করো, আশেপাশে খবর নাও। মণিদীপার ফ্ল্যাটের দারোয়ানের কাছ থেকেও খবর নাও এর মধ্যে কেউ মণিদীপার ফ্ল্যাটে এসেছে কিনা, এলে কে এসেছিল, কখন এসেছিল, সমস্ত খবর নাও। ফোন করে জানাবে আমাকে, কেমন? ওকে স্যার। নিহার উঠে দাঁড়ালো। কেসটা তাহলে ওপেন অ্যান্ড শাট কেস নয়। তাহলে অতনুকে নিয়ে যাচ্ছে স্যার। অনিন্দ মাথা নেড়ে সম্মতি দিল। ঘণ্টাখানেকের মধ্যে অনিন্দর কাছে নিহারের ফোন এলো। ও প্রান্তের বক্তব্য শুনে নিহারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চেয়ারের গায়ে পিঠ হেলিয়ে চোখ বন্ধ করে বসল অনিন্দ। মাথার মধ্যে অনেকগুলো জট পাকিয়ে আছে এবং সেগুলো খুলে ফেলা একান্তই দরকার। মিনিট দুয়েক চুপ করে একভাবে সে বসে থাকল। তারপর ঝট করে উঠে গিয়ে এগিয়ে গেল সেলের দিকে। পাহারারত কনস্টেবলকে ইশারা করল লকআপের দরজাটা খোলার জন্য। অফিসারকে গম্ভীর মুখে এগিয়ে আসতে দেখে চমকে গিয়ে উঠে দাঁড়ালো মিশু। এরা তাকে নিয়ে ঠিক কি করতে চাইছে সে কিছুই বুঝতে পারছে না। নিহার থানায় ফিরে এসে শুনল স্যার মিশুকের সঙ্গে কথা বলছে এবং সেখানে কাউকে বিরক্ত করতে বারণ করে দিয়েছে। অগত্যা স্যারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। থানার বাইরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে দিতে ভেবে চলেছে নিহার। কেসটা কোন দিকে টার্ন নিচ্ছে সেটা খুব একটা পরিষ্কার হচ্ছে না তার কাছে। তারপর বলো, কি পেলে? নিহার মাথা ঘুরিয়ে তাকালো। স্যার কখন যে নিঃশব্দে তার পাশে এসে দাঁড়িয়েছে সে সেটা বুঝতেই পারেনি। আপনাকে তো ফোনে বললাম স্যার, একজন ডেলিভারি বয় এসেছিল মণিদীপার ফ্ল্যাটে। আবার বলো বিশদে। যেদিন আমরা বডি পেলাম সেদিনই ওই 11:30 নাগাদ একজন ডেলিভারি বয় গিয়েছিল মণিদীপার ফ্ল্যাটে। হাতে একটা বাক্স ছিল। ওই শপিং অ্যাপগুলো থেকে মনে হয় কিছু একটা অর্ডার দিয়েছিল, আর ওইখান থেকেই যেমন আসে আর কি। কোন অ্যাপ? নিহারকে মাঝপথে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল অনিন্দ। বলছে স্যার। নিহার নামটা বলল অনিন্দকে। দারোয়ানের খাতায় ডেলিভারি বয়ের নাম আর ফোন নম্বর লেখা ছিল। অচেনা যারাই ভিজিট করতে আসে ওই গেটের রেজিস্টারে লিখে রাখেন দারোয়ান। নাম হচ্ছে সন্দীপ দাস। ফোন নম্বরটাও নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন নট রিচেবল।
অনিন্দ পকেট থেকে একটা সিগারেট বের করল। নিহার ওর ফোনে তোলা সিসিটিভি ফুটেজের একটা ছবি তুলে ধরল অনিন্দর সামনে। তারপর বলল যে দারোয়ান যেটুকু মনে রাখতে পেরেছে বলেছে, তাতে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। দারোয়ানের বয়স হয়েছে, তাই বেশি মনে করতে পারেনি। তবে নিহার আশেপাশের দোকান বাড়িগুলো চেক করে দেখেছে। গলির মুখে একটা বিউটি পার্লার আছে, ওখানে সিসি ক্যামেরা লাগানো। সে পার্লার থেকে ওই দিনের ফুটেজটা দেখেছে। লোকটার একটা হুলিয়াও পেয়েছে, আর সেটাই অনিন্দকে দেখালো নিহার। দারোয়ানের কাছে কনফার্ম করেছো? হ্যাঁ স্যার, ওই কানাগলি বলে সুবিধা হয়েছে আমাদের, এদিক দিয়েই এন্ট্রি আর এক্সিট। তো এ ক্যামেরা এরোতে পারিনি সন্ধ্যে। গুড, ফোন নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে দাও, আর আমি দেখি ছোকরার হদিশ কিভাবে পাওয়া যায়। মিশুক নতুন কিছু বললো স্যার? নিহার আর কৌতূহল সামলাতে পারছে না। দুইয়ে দুইয়ে 4ই হচ্ছে নিহার, জোর করে 5 লিখতে চাইলে কি আর হয়? নিহার অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে থাকলো। মাঝে মাঝে যে স্যার কি একটা হেয়ালি করে কে জানে। বিকেলবেলায় কাউন্সিলরের বাড়ির সামনে এসে জিপটা দাঁড়ালো। নিহার এবং অনিন্দ নেমে এলো। আজ চন্দ্রানী দস্তিদারের বাড়িতে মিটিং আছে। কাউন্সিলর ম্যাডামকে সহজে পাওয়া যাচ্ছিল না। অগত্যা অনিন্দ বাধ্য হয়েছে উপরতলা থেকে সাহায্য নিতে। আজকের মিটিংয়ে চন্দ্রানী দস্তিদার এবং প্রকাশ দস্তিদার দুজনেই উপস্থিত আছেন। দোতলায় উঠেই একটা বিশাল আকার হলঘর। সম্ভবত সেখানে কখনো মিটিং বা দলের সদস্যদের জমায়েত হয়। হলঘরটার সাজসজ্জা দেখে সেই রকমই মনে হয়। অনিন্দ দেখল দস্তিদার দম্পতি বসে আছেন। দুজনে দুটো সিঙ্গেল সোফায় মুখোমুখি বসেছেন। দুজনের মুখেই অসন্তোষের ছায়া বর্তমান। অনিন্দ হাসি মুখে হলঘরে প্রবেশ করে কোনো কথা না বলে এবং অনুমতির তোয়াক্কা না করে একটা চেয়ার সশব্দে টেনে নিয়ে ওদের কাছাকাছি বসল। নিহার চুপ করে দাঁড়িয়ে থাকলো অ্যাটেনশনের ভঙ্গিতে। তার এখানে বসা উচিত হবে কিনা সে সেটা বুঝতে পারছে না। আপনাদের বিরক্ত করার জন্য একান্তই দুঃখিত, কিন্তু উপায় ছিল না, তাই আসতে হলো। মুখে হাসি অক্ষুণ্ণ রেখেই বলল অনিন্দ, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ থাকে, অত সময় নেই। বিরক্ত মুখে চন্দ্রানী বলল, আপনারা ব্যস্ত মানুষ ম্যাডাম, 10-এর হয়ে কাজ করেন। তবে কি জানেন, প্রয়োজনে অতিরিক্ত সময় আমরাও নিই না। কাজের কথায় আসুন। প্রকাশের ভ্রু কুঞ্চিত। মণিদীপা ম্যাডামের হারিয়ে যাওয়া জুতোর পার্ট খুঁজে পাওয়া গেছে, ওর বাড়িতেই পাওয়া গেছে। ওয়েল, তাতে কি প্রমাণিত হয়? চন্দ্রানী জিজ্ঞেস করল। মণিদীপাকে অন্যত্র খুন করা হয়েছে ম্যাডাম। তারপর রাতের অন্ধকারে ব্রিজের ওপর থেকে বডি নিচে ফেলে দিয়ে সুইসাইডের চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পিএম রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন, যদিও গলায় কোনো আঙুলের ছাপ নেই। তবে বাড়িতে যে জুতোর পার্ট পাওয়া গেছে তাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। কার? প্রকাশ কৌতূহলী হল। মিশুক মণ্ডলের, মণিদীপার ভাই। অনিন্দ দস্তিদার দম্পতির প্রতিক্রিয়া লক্ষ্য করতে থাকল। আই সি, তাহলে মিশুক ওর দিদিকে খুন করলো, কিন্তু কেন? চন্দ্রানী সোজা হয়ে বসল। না ম্যাডাম, মিশুক খুন করেনি, ও আমাদের হেফাজতেই আছে। ওর বয়ান অনুযায়ী যা বুঝলাম, মণিদীপার জুতো জোড়া নতুন ছিল, আর সেটা আপনাদের এখান থেকেই কেউ ওকে উপহার দিয়েছিল। আগে হ্যাঁ, আর 3-4 আগে মিশুকি ওটা কিনে এনেছিল পছন্দ করে, তাই ওর হাতের ছাপ থাকাটা অসম্ভব না। আমাদের মধ্যে কেউ? চন্দ্রানী অবাক দৃষ্টিতে তাকালো প্রকাশের দিকে। প্রকাশ কাঁধ ঝাঁকালো। এই ব্যাপারে সেও অন্ধকারে। মিশুক কি বলেছে? ওকে কে কি কিনতে বলেছিল? প্রকাশ জিজ্ঞেস করল। সেটা এই মুহূর্তে জরুরি নয়। মিশুক মিথ্যে বলতে পারে। চন্দ্রানী সন্দেহ প্রকাশ করল। আমরা মিলিয়ে নিয়েছি ম্যাডাম, মিশুক মিথ্যা বলছেন। কোন দোকান থেকে কিনেছে, কত দামে কিনেছে, তারিখ সময় একদম ঠিক বলেছে ছেলেটা। তাহলে কে? চন্দ্রানী জানতে চাইল। বরং একটা মজার গল্প শুনুন। এই জুতোটা আবার পার্সেল করে মণিদীপার ফ্ল্যাটে পাঠানো হয়েছে। মানে? প্রকাশের দৃষ্টিতে বিস্ময়। ইয়েস স্যার,
তারপর সেই ডেলিভারি বয়কে আন্ডারগ্রাউন্ডও করে দেওয়া হয়েছিল। অতএব বুঝতেই পারছেন ভেতরে অন্যরকম খেলা চলছে। প্রকাশ, চন্দ্রানী দুজনেই এবার গম্ভীর হলেন। ওদের প্রতিক্রিয়া দেখে অনিন্দ আবার বলতে শুরু করলো। ফাইনালি ছেলেটিকে আমরা ধরেছি। ওর বক্তব্য হলো এখান থেকেই ওকে নির্দেশ দেওয়া হয়েছে পার্সেল পৌঁছে দেওয়ার জন্য। তবে বাক্সে কি ছিল সেটাও জানেন। ওর কাজ ছিল শুধুই ডেলিভারি করা। কে করতে বলেছে এই কাজ? প্রকাশ কৌতূহলে ফেটে পড়ছে। কে বলেছে সেটা এই মুহূর্তে জানাটা খুব জরুরি নয় স্যার। আচ্ছা, একটা কথা বলুন তো ম্যাডাম, সেদিন সন্ধ্যায় আপনার সঙ্গে মণিদীপার কি নিয়ে ঝামেলা লেগেছিল? অনিন্দর প্রশ্নটি শুনে চমকে উঠল চন্দ্রানী। ঝামেলা? আমার সঙ্গে তো কোনো ঝামেলা হয়নি ওর। ইনফ্যাক্ট মণি খুব বাধ্য মেয়ে, সব কথা শোনে। ওর সঙ্গে কেন ঝামেলা হবে আমার? আপনাদের বাড়িতে অতিথি এলে চা অফার করেন না? আচমকা প্রসঙ্গ বদলে যেতেই স্বামী স্ত্রী মুখ চাওয়াচাওয়ি করল। সরি, আসলে আমাদের সবসময়ের কাজের মহিলা শোভাদি ছুটি নিয়েছে। আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। প্রকাশ উঠে দাঁড়ালো। আরে বসুন বসুন, আমি এমনিই বলছিলাম। তো কি জন্য বলছিলাম শোভাদি? তো শোভাদি তো বললেন যে আপনার আর মণিদীপার মধ্যে তুমুল ঝামেলা হয়েছে। আপনি ভীষণ শাসাচ্ছিলেন মণিদীপাকে। কি ব্যাপারে এত রেগে গেছিলেন বলুন তো ম্যাডাম? শোভাদি কিছু একটা বলতে গিয়ে থেমে গেল চন্দ্রানী। আগে উনি আমাদের কাছেই রয়েছে, ওই টুকটাক কথা বলার জন্য আর। তা উনি যা বললেন আমি কিন্তু মোটেও সহজে বিশ্বাস করিনি। বাজিয়ে দেখে নিয়েছি সবটুকু। কি বাজিয়ে নিয়েছেন? প্রকাশ জানতে চাইল। ওর চোখে বিস্ময় এবং প্রশ্ন উভয় মিশে আছে। শোভাদি যা বলেছেন একদম ঠিক বলেছেন। আরে কি বলেছে শোভাদি, সেটা তো বলুন। আমার বলা কি ঠিক হবে স্যার? ম্যাডাম যখন সামনে আছেন, ম্যাডাম আপনিই বলুন। কি ব্যাপার চন্দ্রা, উনি কি ব্যাপারে বলছেন? আমার তো কিছুই মাথায় আসছে না। চুপ করে গম্ভীর মুখে বসে আছে চন্দ্রানী। প্রকাশ বা অনিন্দ কারোর কোনো কথারই সে উত্তর দিচ্ছে না। বেশ কয়েকবার প্রশ্ন করে অধৈর্য হয়ে পড়ল প্রকাশ। আপনি বলুন অফিসার। উফ, বাড়িতে যে কি হচ্ছে কিছুই জানি না। নিশ্চয়ই বলবো স্যার, কিন্তু তার আগে আপনি কাইন্ডলি বলবেন মণিদীপার সঙ্গে আপনার সম্পর্কের রসায়ন ঠিক কেমন ছিল? মানে আবার এইসব প্রশ্ন শুরু করেছেন আপনি? অল বুলশিট। আগেও বলেছি না এইসব আজে বাজে প্রশ্ন করবেন না আপনি। একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? রাগে গর্জে উঠল প্রকাশ। আহা, রেগে গেলে তো সত্যিটা বদলে যাবে না স্যার। প্রত্যক্ষদর্শী আছে বলেই না এমন জোর দিয়ে বলছি। ম্যাডাম নিজেও তো প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন, তাই না ম্যাডাম? নিজের স্ত্রীর নামটা অনেক দিন পর প্রায় হতভম্বের মতো উচ্চারণ করে প্রকাশ তাকিয়ে আছেন তাঁর দিকে। উনি কি বলছেন? চন্দ্রানী এখনো চুপ করে আছে। এদিকে প্রকাশের ধৈর্যের বাঁধ ক্রমশই ভেঙে চলেছে। চুপ করে থেকো না চন্দ্রা। উনি নিজের মুখে কি আর বলবেন বলুন? বিষয়টা তো শুধু ম্যাডাম বা শোভাদি নন, অনেকেই জান। শহরবাসী অবধি আপনাকে সন্দেহের নজরে দেখছে স্যার। অবশ্য ম্যাডাম নিজেও ধোয়া তুলসী পাতা নন। মানে কি বলতে চান আপনি? তখন থেকে আজে বাজে বকে চলেছেন। চন্দ্রানী ভয়ঙ্কর রাগে উঠে দাঁড়ালো। আপনি আসুন অফিসার, আমার আর সময় নেই আপনার সঙ্গে এইসব ফালতু আলোচনা করার। শান্ত হয়ে বসুন ম্যাডাম, এত রেগে গেলে চলে বলুন তো? আপনি ঠিকই বললেন, নিঃসন্দেহে মণিদীপা খুবই গুণী মহিলা ছিল। উনি একই সঙ্গে আপনার এবং প্রকাশবাবু দুজনেরই মনোরঞ্জন করে চলেছিলেন, তাই তো? ডিনাই করবেন না প্লিজ, প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ বলুন? কি প্রমাণ আছে আপনার কাছে? চন্দ্রানী আক্রমণাত্মক ভঙ্গিতে বলে উঠল। আমার সম্পর্কে ফালতু অ্যালিগেশন আনলে তার আফটার এফেক্ট কি হতে পারে জানেন নিশ্চয়ই। নিশ্চয়ই জানি ম্যাডাম। আপনি কি জানেন মণিদীপার কালেকশনের ব্যাপারে? কি? কিসের কালেকশন? পুনরায় আচমকা প্রসঙ্গ বদলে যেতে চন্দ্রানী থমকে গেল। মণিদীপা খুব ভালো একজন সংগ্রাহক ছিলেন, জানেন না? পাথর, নুড়ি, বালি, কত কি যে জমাতেন। হ্যাঁ জানি, এসবে ওর আগ্রহ ছিল। কখনো আমরাও এনে দিয়েছি ওকে। কিন্তু এসবের মধ্যে প্রমাণ কোথায় পেলেন?
মণিদীপার কিছু সাধারণ সংগ্রহ এখানে অফিসে থাকবে, বাকি সব ওর বাড়িতেই পাওয়া যায়। সেসব দেখতে গিয়ে প্রচুর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, দেখবেন নাকি? কি তথ্য? অনিন্দ পিছন ফিরে নিহারের দিকে তাকালো। নিহার একটা ট্যাব এগিয়ে দিল অনিন্দর দিকে। তারপর বলল যে আন্দামান থেকে সাদা বালি সংগ্রহ করে এনেছিল মণিদীপা। একটা মাঝারি সাইজের প্যাকেটে বালি ভরা ছিল, আর তাতে একটি কাগজে লেখাও ছিল যে কোন জায়গা থেকে সংগৃহীত। সেই বালির প্যাকেটের মধ্যে অনিন্দ একটি চিপ খুঁজে পেয়েছে। সেখানে ছোট ছোট কিছু ক্লিপিংস আছে। এরপর সে দস্তিদার দম্পতিকে বলল যে সেই ক্লিপিংসগুলো সবাই মিলে দেখবে, যাতে তাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপর অনিন্দ প্রথম ক্লিপিংস চালু করতেই সোজা হয়ে বসল প্রকাশ। প্রকাশ এবং মণিদীপাকে যথেষ্ট আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। প্রকাশ মুখ ঘুরিয়ে নিল, তার মুখ লাল হয়ে গেছে। অনিন্দ সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে দ্বিতীয় ক্লিপিংস চালিয়ে দিল। সেটা দেখা মাত্রই চন্দ্রানীর মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো, কারণ এই ক্লিপিংসে মণিদীপা এবং চন্দ্রানী পরস্পরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। প্রকাশ দুহাতে কপাল চেপে ধরল। এইভাবেই ভালোই চলছিল আপনাদের খেলা, কি বলে? প্লিজ বলবেন না যে আপনারা দুজনে এই বিষয়ে জানতেন না কিছুই, সেটা বিশ্বাসযোগ্য নয়। চন্দ্রানী ম্যাডামের জনস্বার্থেই ক্লিন ইমেজ রাখা একান্তই জরুরি। তাই প্রকাশবাবুর সঙ্গে মণিদীপার দৈহিক ঘনিষ্ঠতাকে মেনে নিতে অসুবিধা হয়নি খুব একটা। কি ঠিক বলছি তো ম্যাডাম? ভুল হলে ধরিয়ে দেবেন প্লিজ। তো যাই হোক, মণিদীপাকে আপনার দরকার ছিল ম্যাডাম, নিজের চাহিদা মেটাতে, এবং একই সঙ্গে নিজেকে ঘরোয়া সংসারী দেখাতে হলে মণিদীপা ছাড়া আপনার দ্বিতীয় উপায় ছিল না, কিংবা থাকলেও সাহস করেননি সম্ভবত। কিন্তু এরপরেও আবার একটা বড় কিন্তু এসে দাঁড়ালো, তাই না ম্যাডাম? উত্তরের অপেক্ষা না করে তৃতীয় ক্লিপিংসটা চালিয়ে দিল অনিন্দ। সেদিকে তাকিয়ে প্রকাশের মুখের ভাব দেখে অনিন্দর বেশ হাসি পেয়ে গেল। ভদ্রলোক ভাবতে পারেনি যে এমন কিছু হতে পারে। বন্ধ করুন, বন্ধ করুন এক্ষুনি! চিৎকার করে উঠল চন্দ্রানী। দুই হাতে মুখ ঢেকে ফেলেছে সে। থরথর করে তার শরীরটা কাঁপছে। এরপরেই কি মণিদীপাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ম্যাডাম? এরকম অনেক ক্লিপিংস আছে জানেন তো। মণিদীপা বোধহয় বুঝতে পেরেছিল এভাবে দিনের পর দিন চলতে পারে না। নিজের ভালো পাগলেও তো বোঝে, তাই বুঝি সময় সুযোগ বুঝে সব ভিডিও করে রেখেছিল। থামল অনিন্দ, কিছুক্ষণ অপেক্ষা করল সে। কিছু বলুন ম্যাডাম, আর চুপ করে থাকবেন না। চন্দ্রানী ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখ দুটো তার লাল হয়ে আছে। হ্যাঁ, আমি খুন করিয়েছি মণিদীপার, আমি দায়ী। আপনি আমাকে অ্যারেস্ট করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই ক্লিপিং আপনি কোনোভাবেই প্রকাশ্যে আনবেন না। এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়, কিছুতেই না। এই কাজের দায় তো একা মণিদীপার ছিল না ম্যাডাম। পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার বাবাই জোর করেছেন ওর উপর, প্রতিটা ক্লিপিংয়ে কিন্তু সেটি সুস্পষ্ট। চুপ করুন প্লিজ। আমার বাবার গায়ে কোনো কাদা লাগুক, আমি সেটা চাই না। আপনি আমার বাবার নাম সামনে আনতে পারবেন না, প্লিজ অফিসার। কোনটা কিভাবে এবং কোথায় করলেন ম্যাডাম? সেদিন খুব চিৎকার চেঁচামেচি করেছিলাম আমি ওর উপর। মনি বরাবরই খুব শান্ত, চুপচাপ টাইপের, তাই মাথা নিচু করে সব শুনছিল। আর তাতে আমার রাগ আরো বাড়ছিল। প্রকাশের সঙ্গে ওর যা চলছে তাই নিয়ে আমার কিছু বলার ছিল না, কিন্তু তাই বলে বাবা ওকে জোর করে থাকলে সে কথা এসে ও আমাকে কেন বলেনি আগে? তাহলে ওর মনেও লোভ ছিল, ও ভেবেছিল বড় নৌকায় পা রাখবে। আর এই সব কথা বাইরে গেলে আমার বাবার কোন সম্মানটা থাকবে? বাবা আমার আদর্শ, সেখানে যে কেউ এসে বাবাকে আমার এবং সকলের চোখে নিচু করে দেবে, আর আমি মেয়ে হয়ে সেটা মেনে নেব? থামল চন্দ্রানী, বড় করে শ্বাস নিয়ে বলতে শুরু করলো। তখনই ঠিক করেছিলাম, মনি থাকলে চলবে না। ও চোখের সামনে থাকলে আমাকে সব সময় ভয়ে ভয়ে চলতে হবে। ওর উপর খুব রাগারাগি করেছিলাম, তাই আমি নিজে থেকেই ওর কাছে গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে সেদিন রাতে আর বাড়ি যেতে দিইনি। বলেছিলাম আমার কাছেই থাকতে। পোকাটা
বিশ্বাস করেছিল আমাকে। তারপর অনিন্দ জিজ্ঞেস করল। নিহার চুপচাপ চন্দ্রানীর জবানবন্দি রেকর্ড করছে। লোক ফিট করা ছিল। রাতে খাবারে হালকা ঘুমের ওষুধ মেশানো ছিল, যাতে মারার সময়ের কষ্ট কম হয়। চেয়ারে বসেই ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে বিছানায় তুলে এনে মুখে বালিশ চাপা দিয়ে চন্দ্রানীর মাথা ঝুঁকে গেল। জুতোর গল্পটা কি? পরদিন সকালে খেয়াল করি এক পাটি জুতো এখানেই পড়ে আছে। তাই ওটা ওর ফ্ল্যাটে পাঠানোর ব্যবস্থা করি। ওতে মিশুকের হাতের ছাপ ছিল কিনা আমার জানা ছিল না। ইনফ্যাক্ট জুতোটা ওকে কেউ উপহার দিয়েছে। মিশু কিনে এনেছে এইসব আমার জানাই ছিল না। যথেষ্ট দামি জুতো। একটা কথা না আমার কিছুতেই মাথায় ঢুকছে না, একজন মহিলাকেই আপনারা 3 জন মিলে। থামল অনিন্দ, বড় করে শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো। কিভাবে পারলেন আপনারা? হোয়াট সো স্পেশাল অ্যাবাউট হার? মণিদীপা খুব সাধারণ দেখতে হলেও ওর একটা অন্যরকম আকর্ষণ ছিল। বোঝাতে পারবো না আপনাকে। হয়তো ওর চুপচাপ সবকিছু মেনে নেওয়ার স্বভাব, কিংবা ওর চেহারার মিষ্টত্ব। জানি না অফিসার, আমি কিচ্ছু ভাবতে পারছি না। ধীর স্বরে কিছুটা স্বগতোক্তির ভঙ্গিতে প্রকাশ বলল, যাই হোক, নিয়ম অনুযায়ী আপনাকে তো আমাদের সঙ্গে যেতেই হবে ম্যাডাম। আপনার সম্মানার্থে আপনাকে হাত করা আমরা পড়াচ্ছি না। আশা করি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনি কিন্তু আমার বাবাকে এসবের মধ্যে আনবেন না অফিসার। আপনি প্লিজ ওই ক্লিপিংসগুলো ডিলিট করে দিন। আসুন ম্যাডাম, সময় পেরিয়ে যাচ্ছে। অনিন্দ উঠে দাঁড়াতেই দুজন মহিলা কনস্টেবল এসে দাঁড়ালো চন্দ্রানীর কাছে। ওরা বাইরে অপেক্ষা করছিল। দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল চন্দ্রানী। প্রকাশ গম্ভীর মুখে অনিন্দর দিকে তাকালো। আমাকেও কি সঙ্গে যেতে হবে অফিসার? অনিন্দ মৃদু হাসল, কোনো উত্তর দিল না। ঘরের মধ্যে আলো ছায়া বৃত্ত রচনা করেছে। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে লাল আকাশটা কেমন যেন মুখ ভার করে আছে। হয়তো সূর্যের অস্ত যাওয়ার সময় হয়েছে। নিউটন অ্যাকশন এরিয়া 1 অঞ্চলে বিশালাকায় এক হাউজিং কমপ্লেক্স শান্তনীর। বিত্তবান মানুষদের বাস সেখানে। কমপ্লেক্সের মেন গেটে সর্বদা ইউনিফর্ম পরিহিত একাধিক সিকিউরিটি গার্ড। অনুমতি ছাড়া কারোর ভেতরে প্রবেশ একেবারে নিষেধ। শান্তনীর আজ দুপুরের পর থেকেই ভয়ানক অশান্ত হয়ে আছে। কমপ্লেক্সের সামনের রাস্তা ভিড়ে ভিড়ে ছয়লাভ। সিকিউরিটি গার্ডেরা তটস্থ হয়ে আছে। কমপ্লেক্সের ভেতরের গ্রাউন্ডে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সি ব্লকের 7th ফ্লোরের 4 নম্বর অ্যাপার্টমেন্টে একটি খুন হয়েছে। পুলিশ এসেই কমপ্লেক্সের ভেতরের মানুষদের বাইরে যাওয়ার এবং বাইরে থেকে ভেতরে কারুর আশায় এক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। ভেতরে আসার ব্যাপারে একমাত্র ছাড় আছে কমপ্লেক্সের বাসিন্দাদের। বন্ধ গেটের বাইরে হর্ন বেজে চলেছে ক্রমাগত। আওয়াজ শুনেই দৌড়ে এসে গেট খুলে দিল একজন গার্ড। বসু সাহেবের গাড়ির হর্ন তার একেবারে চেনা। সাহেব গাড়ির পিছনের সিটে নিস্তেজ হয়ে মাথা হেলিয়ে বসে আছেন। ড্রাইভার শ্যামলীর মুখে ভয়ের এবং দুশ্চিন্তার ছাপ। গার্ডের কাছে ধীর কণ্ঠে ভেতরের অবস্থা জানতে চায় সে। ভেতরের কি অবস্থা ভাই? গার্ডও খানিক এদিক ওদিক একবার প্রথমে ভালো করে দেখে নেয়, তারপর বলে, পুলিশে ভরে আছে সোসাইটি, কিন্তু সি ব্লকের 7th ফ্লোরে কড়াকড়ি বড্ড বেশি। শ্যামল আর কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যায় এবং একেবারে সি ব্লকের প্রবেশপথের সামনে এসে দাঁড়ায়। বসু সাহেব একেবারে ঝিম মেরে বসে আছেন। শ্যামল খুব যত্ন করে বসু স্যারকে ডাকে। স্যার, স্যার, বাড়ি পৌঁছে গেছি স্যার।
বার কয়েক ডাকবার পর সম্বিত ফিরে স্যাটেলাইট ইলেকট্রনিক্সের মালিক অঙ্কন বসুর। নিজেকে সামলে নিতে বেশি সময় নেন না তিনি। গাড়ি থেকে নেমে সোজা লিফটের দিকে এগিয়ে যান। সামনে দাঁড়িয়ে থাকা পাশের ফ্ল্যাটের কমলদা তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে গেলে অঙ্কন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। কিভাবে ঘটলো এসব কমলদা? হাও? কমলদা অঙ্কনকে সামলাতে সামলাতে উপরে তার নিজের ঘরে নিয়ে আসেন। মাস্টার বেডরুমের ঘন বেগুনি রঙের মখমলি চাদরের উপর রুমেলার নিথর দেহটা দেখে দেওয়াল ঘেঁষে রাখা সিঙ্গল সোফায় ধপ করে বসে পড়লেন অঙ্কন। দু চোখে তার যন্ত্রণা এবং অসহায়তার চিহ্ন স্পষ্ট। পাশ থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠলেন, আপনি কোথায় ছিলেন মিস্টার বোস? আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। লোকাল থানার ভারপ্রাপ্ত অফিসার অনিন্দ সান্যাল জানতে চাইলেন। আমি তো অফিসের কাজে চেন্নাই ছিলাম। ভোরের ফ্লাইটে আজকেই ফেরার কথা ছিল, কিন্তু লাস্ট মিনিটে কিছু জরুরি মিটিং রিশিডিউল হওয়ার আমার সন্ধ্যার ফ্লাইটটা ধরতে হলো। ফোনটা সুইচ অফ ছিল। তারপর আর কি, এয়ারপোর্টে নেমে ফোন অন করতেই তো ফোন পেলাম আপনার। আমি তো ভেবেই পাচ্ছি না কিছু, এভাবে কিভাবে হলো এই কাণ্ডটা? রুমেলা মারা গেল কি করে? কে মারলো ওকে? কিভাবে মেরেছ? হাউ ইজ দিস পসিবল? অঙ্কনের গলা বুঝে এলো। তদন্ত শুরু হয়েছে মিস্টার বোস। প্রাথমিক অবস্থায় দেখে মনে হচ্ছে স্ট্র্যাঙ্গুলেট করে মারা হয়েছে। আপনি প্লিজ আমাদের সাথে সহযোগিতা করুন। জাস্ট ফিরেছেন, রেস্ট নিন। আমরা বডি ফরেন্সিক পাঠাবো এখন। পোস্টমর্টমের পর আপনাকে হ্যান্ড ওভার করা হবে। আমি আবার আগামীকাল আসবো আপনার সাথে কথা বলতে। মিনওয়াইল এই ফ্ল্যাটটা সিল করতে হবে আমাদের। আপনাকে অন্যত্র থাকতে হবে কিছুদিন। মলি কোথায়? আমার ঈশানা? উপাধ্যায় ম্যাডামের ফ্ল্যাটে আপনার মেয়ে ঈশানা আছে। এরকম একটা ঘটনায় কিছুটা আপসেট হয়ে আছে সে, স্বাভাবিকও এটাই। আমি মলির কাছে যাব। অঙ্কন উঠে দাঁড়ালেন। তার বিধ্বস্ত চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে তার মাথা কাজ করছে না একেবারে। মিস্টার বোস, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু আমাদের তো নিজেদের কাজ করতেই হবে। তা আপনি কোথায় থাকবেন এখন? ঠিকানাটা কিন্তু আমার লাগবে। অফিসারের কথা শুনে উদ্ভ্রান্তের মতো তার দিকে তাকালেন অঙ্কন। তারপর একটু চুপ করে বললেন, কোথায় আর যাব? সোসাইটিতে আর একটা ফ্ল্যাট আছে আমার, ওখানেই থাকবো। তবে আমার দরকারি জিনিসপত্র, কাগজ এখানেই আছে। সেগুলো কাল সকালে আমার উপস্থিতিতে সব দরকারি জিনিস নিয়ে নেবেন আপনি। সাথে কিছু কথাও হয়ে যাবে আপনার সাথে। আর হ্যাঁ, যতদিন না তদন্ত মিটছে ততদিন আমায় না জানিয়ে আপনি কিন্তু কোথাও যাবেন না প্লিজ। এই মুহূর্তে এমন কথা শুনতে মনোভূত না হলেও অবস্থার প্রেক্ষিতে তিনি বাধ্য হয়েই সম্মতি জানালেন। শিওর। কি করে এসব হলো আমিও তো জানতে চাই অফিসার। ওকে, বাই দ্য ওয়ে আপনার ফ্ল্যাট নম্বরটা? G8.5। অস্ফুট স্বরে বললেন অঙ্কন। এবার কি আমি যেতে পারি মলির কাছে? অফকোর্স। অনিন্দ রাস্তা ছেড়ে দাঁড়াতে অঙ্কন বসু ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়ে ধীর পায়ে করিডোরের অন্য প্রান্তে হেঁটে গেলেন। একদম কোণের শেষ ফ্ল্যাটে বেল বাজায় সে। দরজা খুলতেই একটি কিশোরীর গলা শোনা যায়। পাপা, তুমি এসে গেছো পাপা? কথাটা বলেই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে অঙ্কনের বুকে। অনিন্দ দৃশ্যটি দেখে স্মিত হেসে ফিরে যান নিজের কাজে। ভিকটিমের মুখের ওপরে বালিশ জাতীয় কিছু চেপে ধরা হয়েছে। শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ভিকটিম আগে থেকে আচ্ছন্ন ছিল।
পাকস্থলীতে প্রয়োজনের থেকে বেশি ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্টে চোখ বোলাতে বোলাতে মনে মনে বলতে থাকলো অফিসার অনিন্দ। তারপর হাঁক দিয়ে একটা চায়ের অর্ডার দিলেন তিনি। চা খেতে খেতে মনে মনে আবার ভাবতে শুরু করলেন। শ্বাসরোধের কারণে যে মৃত্যু হয়েছে সেটা মৃতের চেহারা দেখলেই মালুম পড়ে। বালিশ জাতীয় কিছু কি? বিছানায় থাকা বালিশগুলো থেকে রোমেলা ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ঘটনাস্থলের প্রতিটি কোণ সার্চ করেও এমন কিছুর হদিশ পাওয়া যায়নি। এত ঘুমের ওষুধই বা কেন? তাহলে কি আগে ঘুমের ওষুধ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল? ঘুমের ওষুধের প্রভাবে মারা গেলে কেসটা সুইসাইড বলে চালিয়ে দেওয়া যেতে পারত অনায়াসেই। কিন্তু কি মোটিভ ছিল খুনের? বাড়ি থেকে কোনো জিনিস খোয়া যায়নি, অথচ নেওয়ার মতো জিনিসের অভাবও ছিল না বোসের বাড়িতে। তাহলে কেন এই খুন? কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কি এর পেছনে? চায়ে চুমুক দিতে দিতে ভাবনায় তলিয়ে যায় অনিন্দ। এখনো অবধি অঙ্কন বোসকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু জানা যায়নি। অঙ্কনের মেয়ে ঈশানা এতটাই ভীত এবং সন্ত্রস্ত হয়ে রয়েছে যে কোনো প্রশ্নেরই সঠিক উত্তর সে দিতে পারছে না। বছর 13 কিশোরী মেয়েটি আতঙ্কেই কুঁকড়ে আছে। চোখের সামনে মায়ের ফ্যাকাশে প্রাণহীন দেহটা পড়ে থাকতে দেখি যে কোনো বাচ্চার কেমন মানসিক অবস্থা যে হবে তাতে অস্বাভাবিক কিছু নেই। আপাতত অনিন্দ ঈশানাকে জেরা করার পরিকল্পনা ত্যাগ করেছে। মেয়েটা সামলে উঠুক কিছুটা, তারপর যদি প্রয়োজন পড়ে দেখা যাবে। মলি, একবার বাইরে আয় মা। অঙ্কন বোস মেয়েকে কাছে ডাকলেন। রুমেলার মৃত্যুর পরে মলি ভীষণ রকম শান্ত এবং চুপচাপ হয়ে গেছে। সারা দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে, কারোর সাথে কথা বলতে চায় না, মিশতে চায় না। যে মেয়ে সারাক্ষণ ফোনের মধ্যেই ডুবে থাকত, সে এখন সেই ফোনটা পর্যন্ত ছুঁয়ে দেখে না। তার সাথে খাওয়া দাওয়াও যে একেবারে কমে গেছে তা বোধহয় আর বলবার অপেক্ষা রাখে না। জোর করে খাওয়াতে হয় আজকাল। বাবার ডাকে পায়ে পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসে ঈশানা। আয় মা, দেখ কে এসেছে। ঈশানা মুখ তুলে তাকিয়েই চমকে ওঠে। তারপরে এক ছুটে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কি হলো রে মলি, এভাবে চলে গেলি কেন রে? অঙ্কন কিছুই বুঝে উঠতে পারলেন না। কি এমন হলো যে তার আদরের মলি এমন ভয় পেয়ে ঘরের ভিতর দৌড়ে চলে গেল? বিস্মিত চোখে আগন্তুকের দিকে তাকালেন অঙ্কন। কি হলো ব্যাপারটা? মলি তোমাকে দেখে পালালো কেন জয়ন্ত? আমিও তো বুঝতে পারছি না অঙ্কনদা, মলি এমন কেন করলো? দিদি মারা গেছে খবর পেয়ে আমি চলে এলাম। আমার দুর্ভাগ্য যে আমি দিদির শেষকৃত্যতে থাকতে পারলাম না। এটা এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? অবাক তো আমিও হচ্ছি। দিদির খুনে মলি খুব শক্ট হয়েছে মনে হচ্ছে, নাহলে এরকম করবে কেন? অঙ্কন চুপ করে থাকেন এক মুহূর্ত। ঈশানার ঘরের সামনে গিয়ে দরজা নক করতে থাকেন বারংবার। মলি, মলি, চলে গেলি কেন মা? বাইরে আয়। ভিতর থেকে কোনো উত্তর পাওয়া যায় না। অঙ্কন ভীষণ অস্থির হয়ে ওঠেন ভিতরে ভিতরে। রুমেলার মৃত্যুটা কি ওকে এতটাই আঘাত দিল? কিন্তু পিছন ফিরে জয়ন্তর দিকে তাকালেন অঙ্কন। তুমি বরং এখন যাও জয়ন্ত, মলির যে কি হলো বুঝতে পারছি না। পরে এসো আবার কোনো সময়, এখন যাও প্লিজ। অঙ্কনদা, দিদি আজ নেই, তুমি যেন আমাকে ভুলে যেও না। তোমার হেল্প না পেলে যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না অঙ্কনদা। দিদির কথায় তুমি আমার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছো সবসময়।
এখন দিদি নেই বলে আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিও না প্লিজ। আমার যে নিজের বলতে কেউ নেই। এখন এইসব কথা কেন বলছো জয়ন্ত? এসব কথা বলার এটা কি ঠিক সময়? আর পরিবার এক করে দিও না। আমি যে সেটা খুব একটা পছন্দ করি না সেটা বোধহয় তুমি জানো। বাড়ির এই রকম পরিস্থিতিতে তোমার মাথায় এইসব কথা আসছেটা কি করে? তুমি এখন আসো, পরে কথা বলবো। অঙ্কুর ঘোষ লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে চলে গেলেন। জয়ন্ত স্বভাবে অসম্ভব ন্যাগিং আর ডিসগাস্টিং একটা ক্যারেক্টার। অঙ্কন কোনো দিনই ওকে পছন্দ করে না। নেহাত রুমেলার ভাই, তাই সহ্য করে গেছে। রুমেলার আবদারে বাধ্য হয়ে জামশেদপুরে স্যাটেলাইট ইলেকট্রনিক্সের ছোট্ট একটা শোরুমের ম্যানেজার করতে হয়েছে তাকে। এখনকার টালমাটাল পরিস্থিতিতে জয়ন্ত এরকম অর্বাচীনের মতো কথা বলে কি করে, এটাই ভেবে পায় না অঙ্কন। সব জায়গায় মোটা বুদ্ধির পরিচয় দেওয়াটা কি সত্যিই আবশ্যক? এত স্বার্থপর কি করে হয় মানুষ? বিরক্তিতে মুখ বেঁকে যায় অঙ্কনের। টেবিল থেকে সিগারেটের প্যাকেট হাতে তুলে নেন, পরক্ষণে প্যাকেটটি রেখে দেন। মলি কেন ওভাবে ছুটে চলে গেল? প্রশ্নটা কিছুতেই শান্তি দিচ্ছে না অঙ্কনের মনকে। উত্তর না পাওয়া অবধি অস্থিরতা বাড়তেই থাকবে। ঈশানার ঘরের দিকে পা বাড়ান তিনি। ডাইনিং হলে এসে দেখেন জয়ন্ত চলে গেছে। দরজা ভালো করে লক করে দেন তিনি। কাজের মেয়েটিকে বলেন, কেউ এলে আমাকে না জিজ্ঞেস করে দরজা খুলবে না। মেয়েটি মাথা নেড়ে নিজের কাজে ফিরে যায়। অঙ্কন ঈশানার দরজার কাছে এলেন। মলি, দরজাটা খোল মা, জয়ন্ত চলে গেছে। ওদিকে কোনো সাড়া নেই। অঙ্কন বেশ অস্থির হয়ে উঠলেন। তুই ঠিক আছিস তো রে মা? সারা দে মলি, আমার টেনশন বাড়াস না আর। বার দুই ধাক্কাতে এইবার কাজ হলো। ঈশানা দরজা খুলে দাঁড়ালো। অঙ্কন দেখলেন মেয়ের চোখ মুখ ফুলে আছে। সে যে প্রচণ্ড কান্নাকাটি করেছে সেটি বুঝতে আর সত্যিই অসুবিধা হচ্ছে না। মেয়েকে দুহাতের বেড়ে আঁকড়ে ধরলেন অঙ্কন। ঈশানা বাবার বুকে নিরাপদ আশ্রয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। অঙ্কন মেয়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে থাকলেন। আপনার ওয়াইফ ঘুমের ওষুধ খেতেন? মাইগ্রেন ছিল ওর, বেশি বাড়াবাড়ি হলে স্লিপিং পিল খেত। কিন্তু কেন বলুন তো? রুমেলা দেবীর পাকস্থলীতে ঘুমের ওষুধের ওভারডোজের ট্রেস পাওয়া গেছে। কটা করে খেতেন উনি? ম্যাক্স 2। যথেষ্ট বেশি পাওয়ারের মেডিসিন ছিল। ডাক্তার দিনে 2টোর বেশি খেতে বারণ করে দিয়েছিলেন। কষ্ট না কমলে বা বাড়াবাড়ি হলে রুমিলা নার্সিংহোমে চলে যেত। একবার ভর্তিও হয়ে গেছিল প্রচন্ড পেন হচ্ছিল বলে। সিটি স্ক্যান, ব্লাড টেস্ট আর কি কি সব টেস্ট হয়েছিল। সিরিয়াস কোনো প্রবলেম পাওয়া যায়নি কখনো, কিন্তু একটাই জিনিস আমার মাথায় ঢুকছে না, সেদিন রুমেলা বেশি মেডিসিন নিল কেন? স্ট্রেঞ্জ লাগছে। খুব সাফার করছিল কি? আমাকে তো ফোনেও কিছু বলেনি। আপনার সাথে কথা হয়েছিল ফোনে? ইয়েস, আমি বাইরে থাকলে জেনারেলি রোজই সকালে আর রাতে শুতে যাওয়ার আগে আমাদের কথা হতো। ইনফ্যাক্ট সেদিন সকালেও কথা হয়েছিল। আমার তো সেদিনই ফেরার কথা ছিল, শুধু জরুরি মিটিংয়ে যাওয়ার তাড়া ছিল বলে সামান্য 2-1টা কথা বলে রেখে দিয়েছিলাম। আচ্ছা মিস্টার বোস, রুমেলা ম্যাডাম যে আপনার সেকেন্ড ওয়াইফ সেটা আগে বলেননি কেন? অনিন্দ ছুঁড়ে দেয় প্রশ্নটা। বলার মতো বিষয় বলে মনে হয়নি আমার। আর আপনার আগের স্ত্রী, তার ব্যাপারে কিছু জানতে পারি? অনিতা? মলি যখন বছর 4-এর, অনিতা তখন মারা যায়। কি হয়েছিল ওর? স্ট্রোক। অনেকদিন ধরেই হার্টের সমস্যা ছিল। তারপরেই কি আপনি রুমেলা দেবীকে বিয়ে করেন? না, বছর 3 আগে বিয়ে করেছি।
রুমেলা দেবীর সাথে কোথায় আলাপ হয় আপনার? শি ওয়াজ মাই সেক্রেটারি। এফিশিয়েন্ট লেডি, প্যাশনেট। আমার মায়ের খুব পছন্দ হয়েছিল রুমেলাকে। অফিসের দরকারে বাড়িতে আসতো রুমেলা। মা সেখানেই দেখে ওকে পছন্দ করেছিলেন। সত্যি বলতে মায়ের জেদাজেদিতেই বিয়ে করেছি ফাইনালি। আমিও পছন্দ করতাম রুমেলাকে। আচ্ছা, আপনার মেয়ে ঈশানা আপত্তি করেনি? নো, শি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং। আপনার মা এখন কোথায়? অনিন্দুর প্রশ্ন সম্পূর্ণ হবার আগেই অঙ্কন বলে ওঠেন, বিয়ের 1 বছর পরেই মা মারা যান। হয়েছিল, তারপর যা হয় আর কি। ওকে, আচ্ছা অঙ্কনবাবু, একটা ব্যাপার খেয়াল করলাম। রুমেলা দেবীর আত্মীয় স্বজন, বাবা মা, কাউকে তো দেখলাম না। রুমেলার বাবা মা কেউ নেই। এক দুঃসম্পর্কের ভাই আছে কেবল, তার নাম জয়ন্ত, জামশেদপুরে থাকে। ওখানে আমাদের একটা শোরুম আছে, সেটা দেখাশোনা করে জয়ন্ত। রিসেন্ট কলকাতায় এসছে। আপনি চাইলে জয়ন্তর সাথে কথা বলতে পারেন। ওর নাম্বারটা চাইলে আমি দিচ্ছি। 1 সেকেন্ড। 97255। থ্যাঙ্কস আ লট মিস্টার বোস। বলছিলাম, খুনের ব্যাপারে আর কিছু জানতে পারলেন ইন্সপেক্টর? এনি আপডেটস? তদন্ত চলছে, খবর থাকলে নিশ্চয়ই জানাবো। অঙ্কন উত্তর দিলেন না। পুলিশের কর্মদক্ষতা নিয়ে সত্যি কিছু বলার নেই। বারবার আসছেন সাব ইন্সপেক্টর গুপ্তা। রোজই নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছেন। কখনো বা পুরনো প্রশ্নেই ঘুরে ফিরে বারবার জিজ্ঞাসা করছেন। কিন্তু তদন্ত কতটা এগোচ্ছে সেটার বিষয়ে কিছুই আপডেট পাচ্ছেন না অঙ্কন। সুদীপ গুপ্তা মলির সাথেও কথা বলার চেষ্টা করেছেন। মলি কিছুতেই কোঅপারেট করছে না। কিছু বলতে গেলেই বা জিজ্ঞাসা করতে গেলেই ফুঁপিয়ে কেঁদে উঠছে। আজকেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। মিস্টার বোস, যদি কিছু মনে না করেন একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলুন। আপনি ঈশানার বিহেভিয়ার নিয়ে একবার ডাক্তারের সাথে কথা বলুন। বাচ্চা মেয়ে এখনো শক কাটিয়ে উঠতে পারলো না। ব্যাপারটা খুবই কঠিন, সন্দেহ নেই কোনো। তবুও এইভাবে চলতে থাকলে সেটা আপনার মেয়ের মানসিক স্বাস্থ্যের জন্য হয়তো ঠিক নয়। আপনি ঠিকই বলেছেন অফিসার। মলিকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি। তো কোনো কথাই বলতে চাইছে না, ঠিক করে খাওয়া দাওয়াও করছে না। সেদিন জয়ন্ত এলো, ওকে দেখে কেমন যেন ভূত দেখার মতো চমকে উঠল মলি। তারপর সেই যে দৌড়ে দরজা বন্ধ করে দিল, আর কিছুতেই বাইরে এলো না। জয়ন্ত চলে যাবার পরে অনেক সাধ্য সাধনা করে মেয়ে দরজা খুলল। জানেন, আমিও বেশ অবাকই হলাম। জয়ন্তকে দেখে কেন এমন ভয় পেয়ে গেল? বারবার জিজ্ঞেস করার পরেও সে নিয়ে কোনো কথা বললো না, শুধুই কেঁদে যাচ্ছে ও। আপনার কাছেই একমাত্র সেফ ফিল করছে মনে হয়। একটু সাবধানে রাখবেন মেয়েকে, আর পারলে ডাক্তার দেখিয়ে নেবেন। আজ আমি আসি। অনিন্দ উঠে দাঁড়ালেন। তার ভ্রু কুঞ্চিত। অঙ্কনবাবুর কথা শুনে বেশ চিন্তায় পড়লেন তিনি। মনে মনে বলতে লাগলেন, জয়ন্তকে দেখে ঈশানা ছিটকে ঘরে চলে গেছে, ভয় পেয়েছে। ব্যাপারটা খুব একটা সহজ এবং স্বাভাবিক লাগছে না। এই জয়ন্ত নামের লোকটার সাথে দেখছি একটা মোলাকাত করা দরকার। অনিন্দ বেরিয়ে গেলেন। অঙ্কন বুঝতে পারছেন এবার একবার সত্যি ডাক্তারের সাথে কনসাল্ট করা দরকার। ইন্সপেক্টর ঠিকই বলেছেন, মলি শক কাটিয়ে উঠতে না পারলে স্বাভাবিক জীবনযাপন কোনোভাবেই করতে পারবে না। অনিন্দ জয়ন্তর পিছনে লোক ফিট করে দিলেন। অনেক প্রশ্ন যেন মাথার ভিতর জট পাকাতে পাকাতে এক জায়গায় হয়ে যাচ্ছে। টেবিলে বসে একটা সিগারেট ধরালেন তিনি। তাতে আস্তে আস্তে টান দিতে দিতে পুরো ব্যাপারটা আরো একবার সাজাবার চেষ্টা করলেন অনিন্দ সান্যাল।
সম্পর্কে মামা হয় যে লোকটা, তাকে দেখে একটি কিশোরী ভয় কুকড়ে যাবে কেন? যদি না লোকটা অসম্ভব বদরাগী কিংবা ভয়ঙ্কর মেজাজের হয়, কিংবা পারভার্ট নয় তো বলা তো যায় না। আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না। তবে দ্বিতীয় অ্যাঙ্গেলটাই হওয়ার সম্ভাবনা উকি মারছে আমার মাথায় বারবার। উকি মারছে ওটাই, জয়ন্ত নিজের মামা নয়, সৎ মায়ের সম্পর্কিত ভাই। রুমেলার সাথে ঈশানার সম্পর্ক কেমন ছিল কে জানে। বাবার দ্বিতীয় বিয়ে যখন হয়, মেয়েটি বছর 10 বিয়েতে কোনো আপত্তি করেনি সে। তাহলে কি ধরে নেওয়া যায় যে মা মেয়ের সম্পর্কের রসায়ন বেশ ভালো? রুমেলা এবং অঙ্কনের বয়সের বেশ তারতম্য আছে। অঙ্কন বোস মধ্য 40-এর কোটায়, আর মৃত রুমেলার বয়স 27। বিয়ে হয়েছে বছর 3, নিজেদেরও কোনো ইস্যু নেই। রুমেলা নিজে থেকে সন্তান চাননি নাকি অঙ্কন রাজি হননি? রুমেলাকে দেখে বেশ অত্যাধুনিক মনে হয়েছে। তার লাইফস্টাইল বা কেমন ছিল কি জানে। মোটেই সহজ লাগছে না জিনিসগুলো। মিসেস উপাধ্যায়ের বাড়িতে একবার আসতেই হলো অঙ্কনকে। এইরকম সেন্সিটিভ একটা অবস্থায় বাড়ির বাইরে খুব একটা বেরোতে চাইছেন না অঙ্কন। অফিসের জরুরি কাজগুলো আজকাল বাড়ি থেকেই নেওয়ার চেষ্টা করছেন। খুব প্রয়োজন না হলে অফিসে তিনি যাচ্ছেন না। মলিকে একা রেখে বেরোতে তার মন একেবারেই সায় দিচ্ছে না। ভবিষ্যতের কথা ভেবে মাঝে মাঝেই বেশ অস্থির লাগে অঙ্কনের। কতদিন আর এভাবে বাড়িতে থাকবেন? ব্যবসার প্রয়োজনে ট্যুরে যাওয়াটাও তো জরুরি। সেক্ষেত্রে মলিকে কলকাতায় কার ভরসায় রেখে যাবেন তিনি? তার উপর উপরি বিপদ ওই জয়ন্ত। সে মাঝে মধ্যেই ফোন করে, বাড়িতে এসে দেখা করতে চায়। মলির ভয়ার্ত মুখ আর রিচড বডি ল্যাঙ্গুয়েজ দেখে অঙ্কনের মনের মধ্যে উডাক ডাকতে থাকে। জয়ন্তকে দেখলেই মেয়ে সিটিয়ে যাচ্ছে। মেয়েকে কাছে ডেকে বেশ কয়েকবার পরম মমতায় প্রশ্ন করেছেন তিনি। মলি, কি হয়েছে রে মা তোর? ঠিক করে কথা বলছিস না কেন? যথারীতি কোনো উত্তর পাননি। মলিকে দেখে অঙ্কন বুঝতে পেরেছেন শুধু ভয় নয়, সঙ্গে একটা চোরা অস্বস্তিও কাজ করছে মলির ভিতরে। মলির মন হয়তো একজন মাই করতে পারে। দীর্ঘশ্বাস ফেললেন অঙ্কন। রুমেলা অঙ্কনের সোশ্যাল পজিশন অনুযায়ী একজন পারফেক্ট পার্টনার হয়ে উঠলেও মলির মা হয়ে উঠতে পারেনি কোনোদিন। বন্ধু বান্ধব, পার্টি, মেকআপ, আউটিং, এমনকি অঙ্কনের ব্যবসা, সব কিছুতেই প্রবল উৎসাহ আর সময় ছিল রুমেলার। শুধু মলির মা এবং বন্ধু হয়ে ওঠার ইচ্ছা, চেষ্টা কোনোটা ছিল না তার মধ্যে। এই আফসোসটা থেকে যাবে চিরকাল। বিয়ের সিদ্ধান্তটা হয়তো ভুলই ছিল, আজকাল সেটা বুঝতে পারে অঙ্কন। এখন মিসেস উপাধ্যায় যদি কিছুটা সাহায্য করতে পারেন। ষাটোর্ধ্ব অলকা উপাধ্যায় খুবই স্নেহময়ী এবং ম্যাচিউর একজন মহিলা। মলি খুব পছন্দ করে ওকে। রুমেলের খুনের পর উনি তো মেয়েটাকে একমাত্র আঁকড়ে রেখেছেন। অলকা উপাধ্যায়ের বাড়িতে আপাতত লোক বলতে দুজন, উনি আর একটি সর্বক্ষণের কাজের মেয়ে। অলকার জীবনটা ভীষণ ট্র্যাজিক। স্বামী, একমাত্র ছেলে,
ছেলের বউ তিনজনই একসাথে ভয়ানক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। রয়ে যায় একরত্তি নাতি ধ্রুব। ধ্রুবকে আঁকড়েই স্বামী সন্তান শোক সামনে উঠেছেন তিনি। অলকা বুদ্ধিমতী, আবেগের বশে ভেসে যাননি একেবারেই। নাতির ভবিষ্যতের কথা ভেবে কাছে আটকে না রেখে দেরাদুনের একটি নামকরা আবাসিক স্কুলে পড়াশোনা করান তাকে। ছুটি পড়লে ধ্রুব এসে থাকে তার নানির কাছে। ধ্রুব এখন ক্লাস 11-এর ছাত্র। তার ইচ্ছা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সে পড়াশোনা করবে। অলকা ঈশানাকে খুব স্নেহ করেন। এসো অঙ্কন, বসো। কেমন আছো? মলি বিটিয়া কেমন আছে এখন? অলকা উষ্ণ অভ্যর্থনা জানান অঙ্কনকে। এত বড় একটা মিস অ্যাপ হয়ে গেল, সত্যি বড় খারাপ লাগে তোমাদের জন্য। নিজের অভিজ্ঞতা দিয়েই তোমার এই যন্ত্রণা অনুভব করতে পারছি। থ্যাংক ইউ আন্টি। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনি না থাকলে হয়তো আমার মেয়েটা ভেসে যেত। ডোন্ট সে লাইক দিস অঙ্কন। আমার জায়গায় তুমি থাকলে তুমিও এটাই করতে। মলি বিটিয়া কি করছে এখন? ওকে নিয়েই প্রচন্ড চিন্তায় আছি আন্টি, ওই জন্যই এলাম আপনার কাছে। কেন, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? মলি শখ কাটিয়ে উঠতে পারছে না হয়তো। মানে? অঙ্কন সবিস্তারে সমস্ত সমস্যা এবং তার আশঙ্কার কথা খুলে বলতে থাকেন অলকাকে। এবার আপনি যদি মলির সাথে একবার কথা বলেন, আমি একটু নিশ্চিন্ত হই। ডোন্ট ওয়ারি অঙ্কন, মলির সাথে আমি কথা বলবো। একটা কথা বলি? হ্যাঁ আন্টি, বলুন না। বেটার মলি এখন আমার কাছেই থাকুক। আর 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 তুমি ওই জয়ন্তর বাড়িতে আসা ইমিডিয়েট বন্ধ করো। লোকটাকে আমার এমনিতেও সুবিধার লাগে না একদম। ইয়েস আন্টি, আমিও এটাই ভেবেছি। আসলে রুমেলার জন্যই ওকে অ্যালাউ করতাম, আদারওয়াইজ আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। সেই অঙ্কন, তোমার হয়তো মনে হবে যে আমি বেশি জ্ঞান দিচ্ছি, বাট হার্ডকোর ট্রুথ ইজ নাও ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর ডটার। একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য প্যারেন্ট ইনভলভমেন্ট কিন্তু খুব জরুরি। রুমেলা ইজ নো মোর নাও, সো আই থিঙ্ক আননেসেসারি ডিস্ট্যান্ট রিলেশনস নিয়ে বেশি সময় নষ্ট না করাই ভালো, বিশেষ করে তোমরা দুজনেই যখন ওকে পছন্দ করো না। আপনি ঠিকই বলেছেন, এবার হয়তো সত্যি সত্যি কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। ডেফিনেটলি আই উইল। বাই দ্য ওয়ে, ধ্রুব এখন কোথায় আন্টি? ওর সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে? না, এবার ধ্রুব বেটা জলদি অফিস চলে গেল, থাকতেই চাইল না একদম। রুমেলার মার্ডারের নেক্সট দিনই ও গোছগাছ করে চলে গেল। আর কিছুদিন থাকার জন্য বলেছিলাম অনেক করে, কিন্তু হি ওয়াজ রেস্টলেস। খুন, রক্ত, পুলিশ এইসব বাচ্চাদের মনে খুব এফেক্ট ফেলে দিয়েছে, তাই হয়তো থাকতে চায়নি। তবে যাওয়ার সময় বলছিল পসিবল হলে ও মলি বিটিয়াকেও সাথে নিয়ে যেত। দে আর ইনডিড ট্রু ফ্রেন্ডস। ধ্রুব বেঁচে থাকলে হয়তো মলি কিছুটা বেটার ফিল করতো, এখন একদম একলা হয়ে গেছে। আমি ধ্রুবকে বলবো মলির সাথে ভিডিও চ্যাট করতে। মেবি ফ্রেন্ডের কাছে দিল খুলে বিটিয়া কথা বলতে পারবে। ওয়ান মোর থিং আন্টি, আমি ভাবছিলাম মলির স্কুল চেঞ্জ করব। ওয়াই? এনি রিজন? স্কুলে কোনো প্রবলেম হয়েছে কি? নট রিয়েলি। আসলে আমাকে তো নানান কাজে ঘুরে বেড়াতে হয়। মলিকে এখানে এইভাবে কলকাতায় একা রেখে যাওয়াটা আই থিঙ্ক ইটস টু রিস্কি। আপনার ওপর আর কত বোঝা চাপাবো বলুন? তাই ওকে কোনো ভালো বোর্ডিং স্কুলে দেওয়ার কথা ভাবছিলাম আমি আর কি। অ্যাটলিস্ট মেয়ের সেফটি নিয়ে কোনো চিন্তা থাকবে না। আর ধ্রুবের স্কুলেও যদি একটা ব্যবস্থা হয়ে যায়, দ্যাট উড বি বেস্ট আই গেস। মলিরও একা লাগবে না, ধ্রুব উইল বি দেয়ার ফর হার। ওয়াইজ ডিসিশন বেটা, আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি।
তুমি ইনিশিয়াল ব্যাপারগুলো ওভারফোন বা মেইলে জেনে নাও, তারপর সবাই মিলে একটা দেরাদুন ট্যুর করা যাবে। হোয়াটসে? গ্রেট আইডিয়া। মলির একটু আউটিং দরকার। এখন তাহলে আমি আসি, কেমন আন্টি? 1 মিনিট অঙ্কন, লেটস গো টুগেদার। বিটিয়াকে আমি নিয়ে আসছি আমার কাছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাতটাও আমার কাছেই থাকুক। ও শিওর, নো প্রবলেম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন আন্টি। অলকা হাসলেন। অঙ্কনের মনে হলো ভদ্রমহিলা হাসলে কেমন যেন মা মা গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। সাথে মলিকে নিয়ে দুশ্চিন্তার কিছুটা অবসান হলো বলেই মনে হলো তার। দিন তিনেক পরের ঘটনা। বেশ সকালে থানা থেকে অনিন্দ ফোন করে অঙ্কনকে। সেদিন অঙ্কনের ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়েছিল। ঘুম চোখে কোনো রকমে ফোনের স্ক্রিনে পুলিশ অফিসারের নাম্বারটা দেখে কিছুটা ধরফর করে উঠে পড়েন তিনি। হ্যালো। হ্যালো, গুড মর্নিং মিস্টার অনিন্দ। একটা বিশেষ কথা বলার জন্য একটু সকাল সকালই আপনাকে ফোন করলাম। মর্নিং অফিসার, হ্যাঁ বলুন, কেসের ব্যাপারে নতুন কিছু কি? তদন্ত চলছে মিস্টার অনিন্দ, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এর সুরাহা হবে। তবে আপনি পারলে সকালেই একবার আমার সাথে একটু দেখা করে যান। জয়ন্তর ব্যাপারে আপনাকে কিছু বলার আছে, ফোনে বলাটা ঠিক হবে না। আর আপনার বাড়িতে আলোচনা করলে মলি যদি শুনে ফেলে কোনোভাবে, সেটাও ঠিক হবে না। আশা করি আপনি বুঝতেই পারছেন। না না, ঠিক আছে, আমি একটু পরেই থানায় আসছি। আসুন মিস্টার বোস, চা চলবে? না না, ঠিক আছে, আমি চা খেয়ে এসছি। বেশ, আপনার মেয়ে এখন কেমন আছে? আগের থেকে একটু বেটার। জয়ন্তর ব্যাপারে কি বলবেন বলছিলেন যেন ফোনে? জয়ন্তকে আর বাড়িতে ঢুকতে দেবেন না মিস্টার বোস। লোকটা পিঠ ফেলেক মালটাকে তুলে এনেছে। জেরার মুখে ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে আপনার মেয়ে ঈশানার ওপর ওর খারাপ নজর ছিল। এ জানে কখনো বিরক্ত করেছে কিনা, পড়লেও যদিও আশ্চর্য হব না। কি বলছেন কি অফিসার? দ্যাট স্কাউন্ডারেল! আপনি শান্ত হন মিস্টার বোস। এইরকম মানুষরূপী জানোয়ার আমাদের আশেপাশেই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। একটু চোখ কান খোলা না রাখলেই যে কোনো সময় যা কিছু বিপদ ঘটে যেতে পারে। আমার একদম যে সন্দেহ হয়নি তা নয় অফিসার, কিন্তু জয়ন্ত যে এমন সত্যি করতে পারে, আমার মেয়েটা। বলতে বলতেই হতাশার সাথে সাথে রাগে অঙ্কনের চোখ মুখ লাল হয়ে যায়। অনিন্দবাবু জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দেন। অঙ্কন জলটা খেয়ে কিছুটা শান্ত হন, তারপর বললেন, ওই পাওয়ারটাকে আর কোনো দিন ওই দিকে ঘেঁষতেও দেবো না অফিসার। সেটাই উচিত। আমরা খোঁজ নিয়ে দেখেছি জয়ন্তর পাস্ট হিস্ট্রি বেশ খারাপ। যাই হোক, মেয়েকে আর এসব নিয়ে জিজ্ঞাসা করবেন না, বেচারার ওপর অহেতুক চাপ বাড়বে। থ্যাঙ্কস অফিসার। ওই জানোয়ারটাকে ছাড়বেন না সহজে, কে জানে আবার কার কি ক্ষতি করে বসবে। শিওর। ও বাই দ্য ওয়ে, আপনাকে আর একটা কথা জানাবার ছিল। আমাকে দিন কয়েকের জন্য শহরের বাইরে যেতে হবে, কাল ভোরেই যাব হয়তো। এবার মলিকে সাথে নিয়েই যাব। খুব প্রয়োজন আছে কি মিস্টার বোস? অঙ্কন অনিন্দকে প্রয়োজনটি জানালেন। মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, খুব চিন্তায় পড়ে গেছি আমি অফিসার। মলিকে বোর্ডিং স্কুলে ভর্তির ব্যাপারে প্রাথমিক কথা বলে নিয়েছি, এবার শুধু স্কুলে গিয়ে কিছু ফর্মালিটি সেরে নেওয়ার পালা। দেখুন অফিসার, যা হারিয়েছি তা তো আর ফেরত পাবো না কোনোদিন, কিন্তু যে আছে মলি, ওই আমার এখন সব কিছু। ওর যে পুরো জীবনটা বাকি রয়েছে। এরকম মানসিক চাপ নিয়ে এখানে থাকলে বাকি বাচ্চাদের মতো সুস্থ জীবনযাপন করতে পারবে কিনা কোনোদিন, সেটাই আমার সন্দেহ হচ্ছে। অনিন্দ শুরুতে কিছুটা ইতস্তত বোধ করলেও শেষে আর আপত্তি জানালেন না। বাচ্চাদের সুন্দর শৈশব থাকা অপরিহার্য। আলাদা পরিবেশ, নতুন বন্ধু, এই সবগুলো হয়তো
তার মেয়েটাকে ভালো রাখবে। এদিকে মলি এখন বেশ কিছুটা স্বস্তিতে আছে। অঙ্কন জানিয়ে দিয়েছে জয়ন্ত আর কোনো দিনও এ বাড়িতে আসবে না। তার সাথে তারাদুন স্কুলে ভর্তির খবরটা জানার পর থেকেই মলির উজ্জ্বল চোখ দেখে অনেক দিন বাদে নিশ্চিন্ত লাগছে অঙ্কনের। অলকা আন্টির কাউন্সিলিংয়ের তুলনা নেই। দিন দুয়েক এক টানা মলি ওনার কাছেই ছিল। মলির মনের মেঘ অনেকটাই কেটে গেছে। তার উপর স্কুল বদলের খবর পেয়ে মেয়েটার মুখটা হাসিতে ভরে গেছে। অফিসের পেন্ডিং কিছু ফাইল নিয়ে বসলেন অঙ্কন। কাজে মন বসানো অসম্ভব হয়ে পড়েছিল এতদিন। পাহাড় সম কাজের চাপ সামলাতে সামলাতে সময়ের হিসেব ছিল না অঙ্কনের। ফাইল বন্ধ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 3টে বেজে গেছে। না, একটু বিশ্রাম দরকার। ড্রাইভারের হাত দিয়ে কাল অফিসে ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর্লি মর্নিং ফ্লাইট। এই কটা দিন এখন শুধুই মেয়ের সাথে কাটাবো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন অঙ্কন। রুমেলার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। রুমেলার মার্ডারটা একটা বিরাট পাজল হয়ে আছে। পুলিশ কোনো আপডেটই দিতে পারছে না। কে জানে আদৌ এই মিস্ট্রি সলভড হবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে পা বাড়াতে গিয়ে মলির নিচু কণ্ঠস্বর কানে আসে। মলি এখনো জেগে? এত রাতে কার সাথে কথা বলছে? কৌতূহলের বশবর্তী হয়ে মেয়ের ঘরের সামনে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ান অঙ্কন। উকি মেরে দেখেন ভিডিও কলে কারোর সাথে কথা বলছে মলি। মোবাইলের ব্রাইটনেস যথাসম্ভব কম করলেও কিছুটা আলোর রেখা মলির মুখের উপর পড়েছে। খুব সন্তর্পণে কান পাতেন অঙ্কন। আস্তে আস্তে কথা বললেও ওদের কথা শুনতে পাচ্ছেন তিনি। অঙ্কন গ্যাস করলেন ফোনের অপর প্রান্তে হয়তো ধ্রুবই রয়েছে। অন্তত গলার স্বর সেরকমই ইঙ্গিত দিচ্ছে তাকে। অঙ্কনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ক্লাস 7 আর ক্লাস 11-এর মধ্যে যদি একটু ঘনিষ্ঠতা হয়েই থাকে, তার মধ্যে তিনি অন্তত কোনো অন্যায় দেখছেন না। আই অ্যাম হ্যাপি নাও ধ্রুব। এমনিতেই এখান থেকে চলে যেতে চাইছিলাম অনেক দিন ধরেই। থ্যাংক গড। ডোন্ট বি সিলি। একদিন না একদিন তো আমাদেরকে ফিরতেই হবে। ততদিনে আন্টির মার্ডার কেসটা লো হয়ে যাবে, দেখিস। ভীষণ ভয় করছে আমার ধ্রুব। ইউ নো, পাপা বলেছে হি কিকড দ্যাট ব্লাডি সোয়াইন জয়ন্ত। ওর শাস্তি এখনো পেন্ডিং আছে মলি। হি উইল গেট ইট ওয়ান ডে। আচ্ছা ধ্রুব, বালিশটা কোথায়? আই থ্রো ইট। কোথায়? সেক্টর 5-এর কাছে একটা মাছের ভেড়ি আছে না, ডিপ ওয়াটার, ওটা ওখানেই ছুঁড়ে ফেলে দিয়েছি। আর যদি বালিশটা ভেসে ওঠে? আরে উঠবে না, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। আমি ওর কভার ছিঁড়ে তুলো বার করে ইট পাথর ভরে ওটা হেভি ওয়েট করে দিয়েছি। আমরা ধরা পড়ে যাব না তো? নো মলি, নেভার। ওয়ান্স ইউ আর হিয়ার, ইউ আর সেফ ফরএভার। ধ্রুব, রুমেলা আমার কথা বিশ্বাস কেন করলো না? শি ওয়াজ আ বিচ। বিশ্বাস করেনি এটা হতেই পারে না, আদারওয়াইজ ও তোকে ডার্টি থ্রেড দিত না। স্টেপ মাদার হলেও মাদার তো আফটার অল। শি ওয়াজ আ সোয়াইন। ওরা ভাই বোন দুই সমান। ইউ সেড হার সেভারাল টাইমস, ঠিক আছে? না হয় তোকে রিভিল করতো না, কিন্তু এই পারভার্টার বাড়িতে আসা তো বন্ধ করতে পারতো। সেটা তো করলোই না, উল্টে তোকে নোংরা ধমকি দিল। জানো, আমি কতবার ভেবেছি পাপাকে মেসেজ করি, কিন্তু কিন্তু আই ওয়াজ স্কেয়ার্ড। পাপাও যদি বলে দেখ একবার, জয়ন্তকে দিয়ে তোর রেপ করাবো।
কিভাবে তোর বাবা তোকে বাঁচাতে আসে আমিও দেখব। How could she speak that language? কথাটা বলতে বলতেই মলি ফুঁপিয়ে ওঠে। অঙ্কনের খুব শীত করছে, ভেতরে ভেতরে কাঁপুনি ছড়িয়ে যাচ্ছে তীব্র গতিতে। পায়ে পায়ে পিছিয়ে আসছেন তিনি। একটা চোরা আতঙ্ক তাকে জাপটে ধরতে চাইছে ভীষণভাবে। কোনো রকমে নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দেন তিনি। হাফুরের মতো বুকটা বারবার উঠছে আর নামছে। রাতটা ভীষণ কালো এখন। ওই কালো রঙের জমাট অন্ধকারটা তাকে ঘিরে ধরছে। বিছানার উপরে শরীরটা ছেড়ে দেন তিনি। এত কিছু, তার অনুপস্থিতিতে এত কিছু হয়ে গেছে। তিনি মেয়ের থেকে এতটাই দূরে সরে গেছেন যে বিশ্বাস করে মেয়েটা তাকে কিছুই বলে উঠতে পারেনি। এতটা অপদার্থ বাবা এবার দেরাদুনে পৌঁছে যেতে পারলেই হয়তো। দুহাতে মুখ ঢাকে অঙ্কন। তার এত অর্থ ও ক্ষমতা, মলি আর ধ্রুবকে বাঁচাতে পারবেন তো তিনি? পারবেন তো ওদের জীবনটা আলোকিত করে তুলতে? পারবেন তো এই নোংরা দুনিয়াটার কলুষতা থেকে তার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে মুক্তি দিতে? অঙ্কন অপেক্ষা করতে থাকেন ভোরের আলো ফুটে ওঠার। শেষ হলো আমাদের আজকের নিবেদন শাশ্বতী চৌধুরীর কলমে দ্বৈত হত্যার রহস্য। গল্পে বিভিন্ন চরিত্রে খুশি, রৌনক, মিমো, সৌরভ রয়, দীপবিন্দু, পিয়ালি, প্রান্তিকা, দীপ্তদীপ, অতনু, সৃষ্টি, শুভম, সৌমিক, আরনিম, অভিষেক, অঙ্কন, পার্থ এবং আরো অনেকে। শব্দ সংযোজন এবং আবহে সূর্য এবং দীপদত্ত, প্রচ্ছদে শুভম। শেষ হলো আমাদের আজকের নিবেদন দ্বৈত হত্যা রহস্য। গল্পগুলি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর এমনই বিভিন্ন স্বাদের গল্প শুনতে আর থ্রিলার আর সাসপেন্সের একমাত্র সেরা ঠিকানাতে আসতে ভুলবেন না কিন্তু। থ্রিলার এবং সাসপেন্সের সেরা সেরা ঠিকানা থ্রিলার বাংলা স্টোরিতে ভিজিট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও একটা কথা, যারা এতক্ষণ অব্দি শুনে ফেললেন তাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে সোয়াইপ করে হাইপ অপশনটিতে ক্লিক করে দিন, যাতে আপনাদের এই একটি ক্লিক আমাদের এই গল্পকে পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এবং আপনার ভীষণ পছন্দের থ্রিলার বাংলা স্টোরিকে। গলি থেকে